আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনারা? আছি আল্লাহর রহমতে। আপনি কেমন? আলহামদুলিল্লাহ। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আচ্ছা, আজকে আমরা এই যে দেখেন ক্যামব্রিজ 16 টেস্ট 1 কোশ্চেন নাম্বার 35 টু 40 পেজ নাম্বার 27। এখানে আপনি দেখবেন যে বেশ কিছু রিসার্চারের নাম আছে। সো in our last class I said that these kinds of questions will be answered at last. তাহলে ভাই দেখেন এখানে কি কি কোশ্চেন আছে, সবাই একটু কাইন্ডলি ক্যামব্রিজ 16 টেস্ট 1 কোশ্চেন 27 নাম্বার পেজে, আর প্যাসেজ পেজ নাম্বার 24 25। সবাই একটু বইটা একটু কাইন্ডলি বের করবে। তো দেখেন আমরা যে কোনো প্যাসেজ শুরু করার আগে আপনাদের ফার্স্ট কাজ এই প্যাসেজের হেডিংটা দেখা। এই হেডিংটার নাম কি? হেডিংটার নাম দেখলে আমাদের কি হবে, একটা আইডিয়া আসবে যে আমাদের ফুল এই প্যাসেজটা কি নামে আছে বা কি বিষয়ে বলা আছে। তাহলে এখানে এই প্যাসেজটার নাম কি, হেডিংটা কি? দ্য ফিউচার অফ অর্গ। জাস্ট আমাদের ফার্স্ট কাজ হেডিংটা পড়া। যদি কোনো সাব হেডিং থাকে তাহলে আমরা সাব হেডিংটাও পড়বো, যে সাব হেডিংটা কি লেখা আছে, তাহলে আমাদের আরেকটু আইডিয়া হবে যে ফুল প্যাসেজটা কি নিয়ে বলা হচ্ছে, বা আমরা সামনে কি সম্পর্কে জানতে চাচ্ছি। এটা কি সায়েন্টিফিক কোনো ইস্যু, এটা কি বিজনেস কোনো ইস্যু, নাকি এটা কিন্তু সোশ্যাল অর আর্ট রিলেটেড কোনো ইস্যু। তো দ্যাটস ওয়াই আমরা জাস্ট হেডিংটা দেখবো। এরপর হেডিংটা দেখার পর এবং যদি সাব হেডিং যদি থাকে সেটা দেখার পরে আমাদের কাজ কোশ্চেনটা দেখা। সবাই বইয়ে দেখেন ক্যামব্রিজ 16 পেজ নাম্বার 26 27 28। এখানে তিনটা কোশ্চেন আছে, তিনটা টাইপস এর কোশ্চেন আছে। একটা দেখেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। আমরা জানি ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা কম্পারেটিভলি ইজিয়ার, এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্যাসেজে সিরিয়ালি থাকে। একটা কোশ্চেনের আনসার যেখানে থাকবে পরের কোশ্চেন আর আনসারটা এরপরে থাকবে ট্রু ফলস নট গিভেন ও সেম। সো একটু দেখে নেবেন আপনারা যে কোনগুলো কোশ্চেন সিরিয়ালি পাওয়া যায়, কোনগুলো সিরিয়ালি পাওয়া যায় না। এখানে দেখেন কোশ্চেন গুলো একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, আর একটা মাল্টিপল চয়েস কোশ্চেন্স, আর একটা আপনার এই রিসার্চারদের নাম দেওয়া আছে, তিনটা রিসার্চারের নাম, সেটা আমাদেরকে মিলাতে হবে। তাহলে আমরা জানি এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা সবার আগে এটা আমরা আনসার করব। এরপরে দেখেন এই মাল্টিপল চয়েস কোশ্চেন এবং আমাদের এই যে রিসার্চারের নাম যেটা আমাদের মিলাতে হবে। দ্যাট উড বি বেটার ইফ উই ট্রাই টু সলভ বোথ অফ দ্য কোশ্চেন্স এট টাইম। একসাথে যদি আমরা দুটো একসাথে সলভ করার ট্রাই করি, সেটা হবে আমাদের জন্য বেটার। বিকজ আপনি দেখেন কোশ্চেন পেজ নাম্বার 28-এ তিনটা রিসার্চারের নাম আছে। তিনটা রিসার্চারের নাম আপনি জানেন না। এই রিসার্চারের আসলে কোথায় দেওয়া আছে, এটা কি শুরুতে আছে, শেষে থাকে, নাকি মাঝে থাকে, এটা আসলে সিরিয়াল মেনটেন করে না। এই যে দেখেন এই যে রিসার্চার তিনটার নাম, এই যে বইয়ে দেখেন যে তিনটা রিসার্চারের নাম আছে, এটা হয়তো আমাদের যে টাইপ করে সে উঠাইতে ভুলে গেছে। এই দেখেন তিনটা রিসার্চারের নাম কি কি। একটা স্টেলা প্যাচেডি, সবাই বইয়ে দেখেন অলরেডি দেওয়া আছে। এ নাম্বার স্টেলা প্যাচেডি, বি নাম্বার হামিশ লো, সি নাম্বার ইউয়ান ইউয়ান ম্যাকগ্রাউহি। এ নাম্বার স্টেলা প্যাচেডি, বি নাম্বার হামিশ লো, সি নাম্বার আপনার ইউয়ান ম্যাকগ্রাউহি। ওকে, দেখেন আমার সাজেশন আপনি শুরুতেই এই 6টা কোশ্চেন পড়ে আপনি তো আসলে জানেন না যে কোন কথাগুলো থেকে, কোন লাইনগুলো থেকে এই লাইনগুলো আসছে। সো এখনই যদি আপনি এই হেডিং সবগুলো পড়েন, মোস্ট প্রবাবলি আপনি কিছু
মানে কিছু ইনফরমেশন পাবেন যেটা নিয়ে আপনার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া নাই। তাহলে আপনি কি করবেন, এই তিনজনের নাম, এই তিনজন ভদ্রলোকের যে নাম দেওয়া আছে, এই তিনজনের নাম কোথায় দেওয়া আছে এবং তাদের নামের সাথে কি বলা আছে সেটা হচ্ছে আমরা ফার্স্ট দেখব। তিনজনের নাম প্যাসেজে কোথায় আছে এবং তাদের নামের আশেপাশে কোন লাইনগুলো বলা আছে, বা এই ভদ্রলোক তাদের উক্তিগুলো তারা কি কি দিয়েছে, আগে আমরা যে কোনো একটা পড়বো। ধরেন আপনি যেটা সামনে পাবেন সেটাই পড়লেন, আপনি তো অলরেডি দাগিয়ে রাখবেন, পেন্সিল দিয়ে দাগিয়ে রাখবেন, যেন আপনি পরবর্তীতে বুঝতে পারেন যে কোনটুকু আপনি পড়েছেন আর কোনটুকু এখনো পড়া হয়নি। তারপরে হচ্ছে যখন আপনি একজন ভদ্রলোকের উক্তিটা পড়বেন, পড়ার পরে আপনি হচ্ছে এই 6টা থেকে এখান থেকে মিলাবেন যে ওই কথাটার সাথে এখানকার কোন কথাটা মিল হয়। আর যখন মিলাবেন তখন এট দ্য সেম টাইম আপনি হচ্ছে এখানে অন্যান্য যে অপশনগুলো থাকবে সেগুলোর কিওয়ার্ড দাগিয়ে রাখবেন বা মিনিংটা মাথায় নিয়ে রাখবেন যে এটার মিনিংটা কি হতে পারে। ওকে, তাহলে আমরা হচ্ছে এই তিনজনের নাম ধরে সরি তিনজনের নাম ধরে আমরা প্যাসেজে চলে যাই। এই তিনজনের নামটা কোথায় দেওয়া আছে দেখেন, আপনারা সবাই একটু বইয়ে খেয়াল করেন। সবাই একটু বইয়ে খেয়াল করেন, দেখেন আমাদের। ওকে শুভ ভাইয়া, দেখেন আমি আবার বলতেছি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই টাইপস এর কোশ্চেন গুলো প্রথমে আনসার করব না। প্রথমে আমরা আনসার করব হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, তারপরে ট্রু ফলস নট গিভেন, যেগুলো সিরিয়ালি পাওয়া যায় বা কম্পারেটিভলি দ্রুত আনসার করা যায় সেগুলো আগে আনসার করব। একদম শেষে আমরা এই যে রিসার্চারের নাম যেগুলো বের করতে হয় সেখান থেকে আমরা আনসার করব। সো এখান থেকে আমরা কি করব, আগে হচ্ছে প্রথমেই এই যে এখানে 6টা অপশন আছে, প্রথমেই আমরা 6টা অপশন পড়বো না। প্রথমে আমরা কি করব, এই যে রিসার্চার বা এই ভদ্রলোকদের নাম আছে তাদের কি কি পাবলিকেশন হয়েছে বা তারা হচ্ছে কি কি তাদের হচ্ছে এক একটা উক্তি দিয়েছেন বা তারা কি কি বলেছেন, যে কোনো একজনের নাম পাই তার নামের সাথে ওটা পড়ে, তার নামের সাথে ওটা পড়ে তারপর এখানে এসে আমরা মিলাবো যেখানে অ্যাকচুয়ালি ওই কথাগুলোর সাথে এখানে কোনটা খাপ খায়। আর এখানে দেখেন এই যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন, যদি কোনো কোনো প্যাসেজে এই লাইনটা থাকে, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান অনস, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান অনস, ইউ মাস্ট বি শিওর দ্যাট কোনো কোনো একটা এই এই যে যে মনীষী আছে বা যে রিসার্চার আছে তাদের একটা নাম অবশ্যই 2 জায়গায় যাবে, একটা না একটা অবশ্যই 2 জায়গায় যাবে যদি এই এই লাইনটা লেখা থাকে। কারণটা হচ্ছে এখানে হয়তো ধরেন 6টা আছে, 3টা আছে, অবশ্যই এখানে বোঝা যাচ্ছে 2টা হবে, কিন্তু যদি এই লাইনটা থাকে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান অনস, যদি 2টাও থাকে, 3টাও থাকে, 4টাও থাকে, তারপরেও আপনাকে এনশিওর হতে হবে যে অবশ্যই কোনো একটার আনসার 2 জায়গায় যাবে। মানে হচ্ছে ধরেন এখানে এ আছে, বি আছে বা সি আছে, এই ধরেন এখানে যদি 3টাও থাকে তারপরেও যে কোনো একটা এই এ নাম্বার 2 জায়গায় যাবে, অথবা এই বি নাম্বারটা 2 জায়গায় যাবে, একটা হবেই না। এখানে তো অপশন বেশি আছে, তো বোঝাই যাচ্ছে যে 6টা আছে, একটা এ নাম্বারের অপশনটাই 2 জায়গায় যেতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে এখানে দেখেন এখানে আছে এ বি সি, স্টেলা প্যাচিডি, হামিশ লো, ইওয়ান ম্যাকগাউহি। এখন এদের নামের আশেপাশে আছে এ বি অর সি। আপনি খুবই কেয়ারফুলি এটা আনসার করতে হবে। আপনি যখন আনসার ট্রান্সফার করবেন আপনাকে অবশ্যই আনসারে এ লিখতে হবে অথবা বি লিখতে হবে অথবা সি লিখতে হবে। তো আপনি যদি এই এ বি সি না লিখে এই এই যে লেখকের নাম বা রিসার্চারের নাম লিখে দেন, ইনশাল্লাহ ভুল হবে। সো এগুলো খুবই ভালো কেয়ারফুলি ট্যাক্টফুলি আনসার করতে হবে। আপনি হয়তো রিডিং এ হচ্ছে বস, প্রচন্ড পড়াশোনা করেছেন, ভালো করেছেন, বাট আপনি নিজেও জানেন না যে আপনার ভুলটা কোথায় হয়েছে। এই 6টা কোশ্চেনের আনসার আপনি হচ্ছে যদি এই রিসার্চারদের নাম দিয়ে আসেন, নাম যদি আনসারে লেখেন তো ভুল হবে। শুভ ভাই, ক্লিয়ার ব্যাপারটা? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। জি ভাইয়া। ওকে ওকে, তারপরে এখন আমাদের কাজটা কি হবে, এখন হচ্ছে দেখেন এই যে 3টা রিসার্চারের নাম আছে, নট নেসেসারি যে আপনাকে স্টেলা প্যাসিডিটা খুঁজে বের করতে হবে, নট নেসেসারি যে হামিশ লো এই ভদ্রলোক, ভদ্রলোক অভদ্রলোক আমি জানি না, যেই হোক
ওই হামিসলো এই মানুষটারে আমাদের খুঁজে বের করতে হবে যে এটা কোথায় আছে। এটা খুঁজে বের করা খুব বেশি টাফ না। দেখেন এটা হচ্ছে প্রপার নাউন, সো এই এলটা বড় হাতের থাকবে, এইচটা বড় হাতের থাকবে, সেই বড় হাতের দেখে আপনি খুবই কুইকলি আপনি ওই বইয়ের মধ্যে খুঁজে বের করতে পারবেন যে নামগুলা কোথায় আছে। তাহলে দেখেন আমি হচ্ছে প্যাসেজে যাই, কোথায় আছে নামগুলা বলেন তো, যে কেউ আমাকে একটু বলেন যে যে কোনো একটা লেখকের নাম, রিসার্চারের নাম আমরা কোথায় দেখতে ডক্টর পাচ্ছি? স্টেলা প্যাচেডি। ওকে, প্যাচেদি, হ্যাঁ। উচ্চারণ নিয়ে কোনো টেনশন করবেন না, জি আপনার রিডিং এ প্রোনাউন্সিয়েশনের জন্য নাম্বার দেওয়া হয় না। জি সো আপনি এখানে আমি বারবার যেটা ফান করেও বলি যে যদু মধু কদু যা মনে চায়, প্যাসেডি পাসেডি প্যাস, তারপরে হচ্ছে যা মন চায় হচ্ছে ও আপনি উচ্চারণ করেন, মানে মোট কথা জি সহজ করার জন্য যত দ্রুত এটা শেষ করা যায়। ওকে, জি দেখেন তাহলে এখানে ডক্টর স্টেলা প্যাসেডি from Cambridge Just Business School believes that some of the most fundamental changes are happening as a result of algorithmication okay of jobs that are dependent on data, যেটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, ডেটার উপর ডিপেন্ড করে, rather than production। এই rather than এর ব্যবহারটা রাইটিং এ একটা সুপার একটা রুলস। আমরা হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ফর্ম ওইটা হচ্ছে ধরেন এক জায়গায় পারলাম তো ব্যবহার করলাম, আপনি এনশিওর করবেন যে আপনার রাইটিং এ অবশ্যই যেন রেদার দ্যানের একটা ব্যবহার থাকে। সো দেখেন এখানে কি বলেছে, অ্যালগরিদমিকেশনের যে ব্যবহারটা এখন রিসেন্টলি এটা ঘটতেছে। আপনাকে যে এর আগের ক্লাসে আমি বলেছি যে সব মনে রাখতে হবে, সবই করতে হবে এরকম না, জাস্ট জিস্ট বা সারমর্মটা আপনাকে নিতে হবে। সো কি হচ্ছে এখনকার বিজনেসে বা জবে, সাম অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল চেঞ্জেস আর হ্যাপেনিং অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যালগরিদমিকেশন অফ জবসে অ্যালগরিদমিকেশনের কারণে, অ্যাজ এ রেজাল্ট মানে ফলত বা মূলে, অ্যালগরিদম মানে হচ্ছে ম্যাথ বা গণিত বা হচ্ছে হিসাব নিকাশ এর জন্য বা হচ্ছে এই টেকনোলজির কারণে অনেক কিছু জবে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। ওকে, এই অল্প একটু সারমর্ম আমরা নিলাম। তাহলে এই দ্যাট বলতে কি বোঝাচ্ছে, এই জব গুলো, যেহেতু দ্যাট এর আগের অর্থটা হচ্ছে জবস, ডব্লিউএস কোশ্চেন রিলেটিভ প্রোনাউন দ্যাট হুইচ হোয়ার যদি বাক্যের মাঝখানে থাকে সবসময় আগের অর্থটাকে বোঝায়। তাহলে এখানে দ্যাট এর আগের অর্থটা কি আছে, জবস দ্যাট আর ডিপেন্ডেন্ট অন ডেটা রাদার দেন অন প্রোডাকশন, যেটা হচ্ছে এই ডেটার উপর নির্ভর করে, প্রোডাকশনের উপর না। The so-called knowledge economy algorithms are capable of learning from data to undertake tasks that previously needed human judgment. মানে অতীতে মানুষের হচ্ছে হিউম্যান জাজমেন্টের প্রয়োজন ছিল, such as reading legal contracts, analyzing medical scans and gathering market intelligence. আগে হচ্ছে হিউম্যান জাজমেন্টের প্রয়োজন ছিল, কিন্তু এখন আর হিউম্যান জাজমেন্টের প্রয়োজন হয় না, এখন হচ্ছে মেশিন বলে দেয়। যেমন ধর গ্রাম অঞ্চলের আগেকার ডাক্তাররা কি করতো, তারা হচ্ছে এই শুনতো যে আপনার হচ্ছে এই পূর্ব লক্ষণগুলো কি, বা হচ্ছে কিছু দেখেই, যেমন হচ্ছে এই হাত হাত দিয়ে তাপমাত্রা কিছুটা অনুভব করে বা দেখে, তারপরে হচ্ছে জিহ্বার রং দেখে, চোখ দেখে, জাস্ট দেখে করতো, দেখে তারা হচ্ছে একটা ট্রিটমেন্ট করতো। বাট এখন হচ্ছে প্রপার ডায়াগনোসিস, যে ওকে আপনার ব্লাডের সুগার লেভেল কত, সিবিসি কত, তারপরে হচ্ছে অন্যান্য যে প্রপার একদম পয়েন্টে মানে অ্যালগরিদম বা হচ্ছে সংখ্যা ভিত্তিক টেকনোলজির মাধ্যমে একদম প্রপার ডায়াগনোসিস করার মাধ্যমে ওনারা ডক্টররা এখন আপনার ট্রিটমেন্ট করে থাকেন। সো আগে হচ্ছে কিসের উপর ছিল, হিউম্যান জাজমেন্ট, কিন্তু এখন আর হিউম্যান জাজমেন্টের উপর নাই, এখন হচ্ছে অ্যালগরিদম বা প্রকৃতির যে টেকনোলজি বেসড বা হচ্ছে হিসাব নিকাশ বেসড। ওকে, সে এই কথাটা বলছে। এরপরে কি বলছে, যে শেষ প্যাসেজটি, ইন মেনি কেসেস দে ক্যান আউট পারফর্ম হিউম্যানস, অনেক ক্ষেত্রে তারা মানুষের চেয়ে ভালো পারফর্ম করতে পারে। ওই যে আউট ওয়ে আছে না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সময় আমরা অনেক সময় দেখে থাকি, আউট মানে হচ্ছে বেশি, ওয়ে মানে ওজনে বেশি। সো ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস? সো আউট মানে হচ্ছে এখানে বেশি হিসাবে বোঝায়। ঠিক একই রকম ভাবে দে ক্যান আউট পারফর্ম হিউম্যানস, এখানে দে বলতে কে, এই যে অ্যালগরিদম বা হচ্ছে এখানে যে ইকোনমি অ্যালগরিদম বা হচ্ছে এখন যে আর মানুষ ব্যবহার করে না, মানুষের
হিউম্যান সেন্সের উপর ভিত্তি করে এটা হয় না, এটা এখন হচ্ছে অ্যালগোরিদমের উপর বা প্রযুক্তির উপর ডিপেন্ড করে যে কাজগুলো করা হয় সেটা মানুষের চেয়ে ভালো পারফর্ম করতে পারে সে স্পেসিফিক। Organizations are attracted to using algorithms because they want to make choices based on what they consider is perfect information. Organizations are attracted এর মানে কি, যে প্রতিষ্ঠানগুলো আকর্ষিত হচ্ছে, কিসে আকর্ষিত হচ্ছে, এই টু ইউজিং অ্যালগোরিদমস, অ্যালগোরিদম ব্যবহারের ক্ষেত্রে। কেন হচ্ছে? বিকজ দে ওয়ান্ট টু মেক চয়েসেস বেসড অন হোয়াট দে কনসিডার ইজ পারফেক্ট ইনফরমেশন, মানে হচ্ছে এই অ্যালগোরিদম থেকে যেটা পাচ্ছে সেটা তাদের কাছে একদম পারফেক্ট মনে হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ টু রিডিউস কস্ট অ্যান্ড এনহ্যান্স প্রোডাক্টিভিটি, এর মাধ্যমে কস্টটাও কমে যাচ্ছে আর প্রোডাক্টিভিটিও বাড়তেছে। আচ্ছা দেখি আমাদের প্যাচিডি সম্পর্কে তো আরেকটু বলা আছে, তাহলে আমরা একটু পড়ে নিই। যখন যেটা পড়বো এই 2-4 লাইন একসাথে পড়ে নেব। আমি তো হচ্ছে আস্তে আস্তে পড়তেছি, বাট আপনারা যখন আনসার করবেন জাস্ট এই জিস্ট বা সারমর্মটা নেবেন, নিয়ে হচ্ছে সরাসরি ইয়েতে চলে যাবেন, এই অপশন এখানে যে অপশনগুলো আছে সেখানে চলে যাবেন। বাট দিস এনহ্যান্সমেন্ট আর নট উইদাউট কনসিকুয়েন্সেস, এটা হচ্ছে কনসিকুয়েন্সেস বা ধারাবাহিক একের পর এক ছাড়া এটা হচ্ছে এই এনহ্যান্সমেন্ট বা এই উন্নতি সমৃদ্ধিটা হয় না। সে স্পেসিফিক ইফ রুটিন কোগনিটিভ টাস্ক, কোগনিটিভ মানে হচ্ছে যুক্তিগত বা হচ্ছে মানুষের যে বুদ্ধিগত টাস্ক আর টেকেন ওভার বাই এআই, এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে মানে প্রযুক্তির মাধ্যমে যে কাজটা হয়ে থাকে। হাউ ডু প্রফেশনস ডেভেলপ দেয়ার ফিউচার এক্সপার্টস? She asks, one way of learning about a job is legitimate peripheral participation. A novice stands, novice মানে হচ্ছে শিক্ষার্থী, stands মানে বুঝতে পারা, next to experts মানে experts এর কাছাকাছি, and learns by observation, তারা এই পরীক্ষার মাধ্যমে তারা শেখে। If this isn't happening, যদি এটা না ঘটে, then you need to find new ways to learn. তুমি যদি এটার মাধ্যমে না শেখো তোমাকে অন্য কোনো না কোনো ভাবে শিখতে হবে। তাহলে হচ্ছে কি এখানে কি বলছে, এই এআই এর একটা হচ্ছে বর্ণনা দিছে, এআই এর মাধ্যমে কিভাবে হবে বা মানুষ হচ্ছে কিভাবে এই এগুলা শিখতে পারবে। তাহলে আমাদের তিনটা হচ্ছে এখানে সারমর্মটা কি, যে এখন হচ্ছে চেঞ্জ হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে, হিউম্যান জাজমেন্ট আগে হতো, এখন হচ্ছে প্রযুক্তির মাধ্যমে এই কাজগুলো বেশি হয় এবং এটা পারফেক্ট হয়। শুধু পারফেক্টই হয় না, এটা খরচটাও কমে আর এনহ্যান্স প্রোডাক্টিভিটি, মানুষের হচ্ছে উৎপাদনশীলতাটা বাড়ে। তারপর হচ্ছে পারফেক্ট ইনফরমেশনও পাওয়া যায়। আর শেষে এখানে কি বলছে, অর্গানাইজেশন অ্যাট্রাক্টেড, বিভিন্ন কোম্পানি বা অর্গানাইজেশন গুলো আকর্ষিত হচ্ছে। বাট দিস এনহ্যান্স আর নট উইদাউট, এটা হচ্ছে কনসিকুয়েন্স ছাড়া সম্ভব না, একটার পর একটা এটার সাথে সংযুক্ত থাকে। আচ্ছা আমরা এখান থেকে তাহলে তিনটা এই লাইন থেকে বা তিনটা প্যারা থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি না যে প্যাসিটির নামে কি বলা হয়েছে? জি ওকে, তাহলে দেখেন আমরা এখন হচ্ছে আমাদের একটা আইডিয়া আছে, আমরা হচ্ছে একদম রিয়েল ইনফরমেশন নিয়ে আসছি। এখন আমার মাথায় আইডিয়া আছে, রিয়েল ইনফরমেশন আছে আমার কাছে। এখন আমি দেখি যে এই এই এক একটা লাইন যখন আমি পড়বো, অবশ্যই আমি শুধু লাইনই পড়বো যে তা না, আমি এখান থেকে কিওয়ার্ডও দাগিয়ে রাখবো যে এখানে আমার হচ্ছে কোনটা ইম্পর্টেন্ট। দেখেন তাহলে এখানে আমার কিওয়ার্ড গুলো কি কি হতে পারে, আর হচ্ছে যদি আনসার মনে হয় তাহলে তো আমি অবশ্যই আনসার করবো। ওকে, গ্রেটার লেভেলস অফ অটোমেশন, অটোমেশন মানে হচ্ছে স্বয়ংক্রিয় পদ্ধতি, যেটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়, টেকনোলজির মাধ্যমে হয়ে যায়, মানুষ লাগে না। সো গ্রেটার লেভেলস অফ অটোমেশন মানে স্বয়ংক্রিয় পদ্ধতির অনেক মাত্রা বৃদ্ধির বা অনেক বেশি বৃদ্ধির কারণে উইল নট রেজাল্ট ইন, কখনোই ফলপ্রসূ হবে না বা কখনোই প্রভাব পড়বে না, ইন লোয়ার এমপ্লয়মেন্ট মানে কম কম এমপ্লয়মেন্ট মানে কি চাকরি, তাই না? চাকরির সংখ্যা কমবে না, কর্মসংস্থান কর্মসংস্থান বা চাকরির সংখ্যা কমবে না। স্বয়ংক্রিয় যন্ত্র বা মেশিনের উচ্চ মাত্রায় যে যদি ব্যবহার হয় সেটার কারণে চাকরির সংখ্যা কমবে না। আচ্ছা এই চাকরির সংখ্যা কমবে না এই ধরনের কিছু কি আমরা পড়ে আসছি এই প্যাসিটির নামে? পড়ি নাই, বাট হচ্ছে এটা আমার কিন্তু আনসার হবে, কোনো না কোনো এক ভদ্রলোক এটা বলছে, বলছে না ভাই? এই তিনটার মধ্যে যে কোনো একজন বলছে। এই জন্য আমার বুদ্ধিমানের কাজ হচ্ছে এই এখন যে আমি পড়তেছি এটা শুধু আমার এই প্যাসিটির জন্য না, যে কোনো একটা অপশনের আনসার তো এটা হবেই।
সো এখানে আমার কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখতে হবে যে কখনোই কর্মসংস্থান কমবে না। আপনার শুধু এটা মাথায় রাখলেই হবে যে অটোমেশন বা এই স্বয়ংক্রিয় টেকনোলজি বৃদ্ধির কারণে আপনার কর্মসংস্থান কমবে না, এইটুক মাথায় রাখলে হবে। এটা কিন্তু ভাইয়া ট্রু ফলস নট গিভেন না, যে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, অথবা নাও থাকতে পারে। এই কথাটা অবশ্যই সত্য, কেউ না কেউ অবশ্যই প্যাসেজের মধ্যে বলেছে। তাহলে আমি অর্থটা কি পেলাম, যে স্বয়ংক্রিয় যন্ত্র বা মেশিনের উচ্চমাত্রায় ব্যবহার করলে চাকরির সংখ্যা কমবে না। আচ্ছা, আমি এটা প্যাসেজের সাথে মিল নাই, ওকে, বাদ। তাহলে এটা পরের জন্য আবার দেখবো। দেয়ার আর সেভারাল রিজনস, এই যে আমি এর আগের ক্লাসেও বারবার বলেছি যে আমরা কখনই একবারে পড়বো না, একবারে পড়ে কিছুই বুঝলাম না। সো তাহলে আমি কি করবো, একটু ভাগ ভাগ করে পড়বো, যে দেয়ার আর সেভারাল রিজনস, অনেকগুলো কারণ রয়েছে। তাহলে একটা যে পেন্সিল দিয়ে একটু দাগিয়ে রাখেন, এরকম ভাবে দাগিয়ে রাখেন যে কি কিসের কারণ রয়েছে। হোয়াই এআই ইজ অ্যাপিলিং টু বিজনেস। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা হচ্ছে অ্যালগোরিদম বা হচ্ছে অটোমেশন, এগুলো হচ্ছে those are the synonyms. So sometimes they might say artificial intelligence, sometimes they might say automation, sometimes they might use robot or electrical or technological something. So why AI is appealing to business? What does it mean appealing? Appeal মানে হচ্ছে instant, মনোভুক্ত করা বা হচ্ছে আকর্ষণ করা। ওকে, অ্যাপিলিং টু বিজনেস, কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা বিজনেসকে আকর্ষিত করতেছে, কেন করতেছে, এ সম্পর্কে কি আমরা কিছু পড়ছি? না ভাই, একটু খেয়াল করেন তো, এই না যে ভাই, এই সম্বন্ধে তো পড়ি নাই মনে হয়। একটু দেখেন যে ভাই এটা পড়ছিল যে কিন্তু বলছে হ্যাঁ হ্যাঁ জি, এআই জি। নিয়ে এখানে বলছে কি যে যখনই হচ্ছে যে এই যে বিজনেস, প্রথমে তো সেই বিজনেস নিয়ে কথা বলছে, জি জি যে বিজনেসটা বিকামিং হচ্ছে, সো জি তারপরে এআই এর কথাটা বলছে। ওকে, So, দেখেন এই যে দেখেন, আমি পুরো লাইনটা এখানে নিয়ে আসলাম। অর্গানাইজেশনস মানে হচ্ছে বিজনেস, ওকে, বিজনেস। অর্গানাইজেশনস মানে অর্গানাইজেশনস আর অ্যাট্রাক্টিভ। আপনিও ভাইয়া এই চালাকি গুলো করবেন, এই রিডিং এ যখন এইভাবে ওরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে, সো আপনিও যখন রাইটিং এর কোশ্চেন গুলো দেখবেন, যে হেডিংটা থাকবে সেটাও আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, প্যাসিভ থেকে অ্যাক্টিভে করবেন। ওকে, এখানে বলছে বিজনেস, এখানে বলছে অর্গানাইজেশন, এখানে তো কোম্পানিও বলা থাকতে পারত, কোম্পানিও বলা থাকতে পারে, কর্পোরেশনও বলা থাকতে পারত, বাট দোজ আর দ্য সেম। যারা হচ্ছে বিজনেসের স্টুডেন্ট তাদের কাছে কোম্পানি, অর্গানাইজেশন, বিজনেস এগুলার হচ্ছে এক একটা সংজ্ঞা আছে, যে কখন একটা একটা হচ্ছে একটা কোম্পানি ফর্ম হতে কি কি লাগে, বা কর্পোরেশন, বা হচ্ছে আমেরিকাতে কোম্পানিকে কর্পোরেশন বলা হয়ে থাকে, বাট এটার কিছু শর্তাবলী আছে। সো ওইদিকে আমরা যাচ্ছি না, যাহাই বিজনেস তাহাই অর্গানাইজেশন তাহাই কর্পোরেশন, ইজন্ট ইট ভাই? তাহলে দেখেন বিজনেস ইকুয়াল টু অর্গানাইজেশন, তাহলে এখানে বিজনেস বা অর্গানাইজেশনের কথা বলা আছে না ভাই? দেখেন জি। অর্গানাইজেশনস, এরপরে দেখেন অ্যাপিলিং টু বিজনেস, হোয়াই এআই, এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ অ্যাপিলিং টু বিজনেস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আকর্ষণ করতেছে, কাকে আকর্ষণ করতেছে? বিজনেসকে আকর্ষণ করতেছে। ইউ নো বিজনেস মিনস ইজ অ্যান আর্টিফিশিয়াল হিউম্যান বিং, কৃত্রিম ব্যক্তি সত্তা। বিজনেসকে কি আসলে আকর্ষণ করা যায়? বিজনেসের মানুষ যারা, তাদেরকে আকর্ষিত করা যায়, তাই না? কিন্তু এটা হচ্ছে বিজনেসের ভাষায় আর্টিফিশিয়াল হিউম্যান বিং। যেমন হচ্ছে ধরেন একটা ব্যাংক আর একটা ব্যাংকের নামে মামলা করতে পারে, আসলে কি ব্যাংকের মামলা করার কোনো ক্ষমতা আছে? এটা হচ্ছে এই কৃত্রিম ব্যক্তি সত্তা বা হচ্ছে আর্টিফিশিয়াল হিউম্যান বিং, যে তারা মানুষ না হওয়া সত্ত্বেও তাদের নামে কাজ চালাতে পারে। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আকর্ষণ করতেছে কাকে? আকর্ষণ করতেছে বিজনেসকে আকর্ষণ করতেছে। সো বিজনেস এন্ড অর্গানাইজেশনস আর দ্য সিনোনিম। এরপরে দেখেন অর্গানাইজেশনস আর অ্যাট্রাক্টেড, অর্গানাইজেশনকে আকর্ষিত করা হচ্ছে, আকর্ষণ করা হচ্ছে, অর্গানাইজেশন নিজে আকর্ষণ করতেছে না, অর্গানাইজেশনদেরকে বা প্রতি যে কোম্পানি বা অর্গানাইজেশনকে আকর্ষিত করা হচ্ছে। ওকে, এখানে দেখেন তারপরে কার নাম বলছে, আর অ্যাট্রাক্টেড টু ইউজিং অ্যালগোরিদমস। ইউজিং অ্যালগোরিদমস মানে হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা ব্যাপারটা কি ক্লিয়ার ভাই? ভাই আবার একটু এই যে দেখেন, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, দেখেন
এখানে হচ্ছে ইউজিং অ্যালগরিদমস মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে এই যে ইউজিং অ্যালগরিদমস মানে কি, যখন আপনি এই যে অ্যারিথমেটিক বা অ্যালগরিদমের বিভিন্ন যে হিসাব হিসাব নিকাশ করবেন, সেটাই তো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? অর্গানাইজেশনস আর অ্যাট্রাক্টেড, আর অ্যাট্রাক্টেড হচ্ছে আপনার এই যে অ্যাপিলিং টু। অ্যাট্রাক্টেড টু মানে হচ্ছে এখানে এই যে অ্যাপিলিং টু। তাহলে দেয়ার আর সেভারাল রিজনস, রিজনস গুলো কি কি? সেভারাল রিজনস মানে হচ্ছে রিডিউস কস্ট, তারপর হচ্ছে এনহ্যান্স হচ্ছে প্রোডাক্টিভিটি, হোয়াট দে কনসিডার ইজ পারফেক্ট ইনফরমেশন। তাহলে পারফেক্ট ইনফরমেশন, রিডিউস কস্ট আর প্রোডাক্টিভিটি। ব্যবসার কাছে আকর্ষণীয় হওয়ার কয়েকটি কারণ জি রয়েছে। জি, এইটার হচ্ছে এই যে দেয়ার আর সেভারাল রিজনস যেটা বলতেছে। ওকে, এই সবগুলো Organization মিলে হচ্ছে organizationটা হচ্ছে কি, organization are attracted to using algorithm because they want to make choices based on what they consider is perfect information as well as to reduce cost and enhance productivity. ওকে প্যাসেজ ও সারার্থে সংস্থাগুলি অ্যালগোরিদম ব্যবহারে আকৃষ্ট হয় কারণ তারা নিখুঁত তথ্য হিসাবে বিবেচনা করে। ওকে, দেখেন তাহলে আমাদের বইয়ে আপনি যেটা সংস্থাগুলি বলতেছেন, অ্যালগোরিদম ব্যবহারে আকৃষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, তো কেন আকৃষ্ট হয়? ইয়া, বিবেচনা সেই সাথে খরচ কমাতে এবং Yes. প্রোডাক্টিভিটি বাড়াতে তারা তাহলে প্রযুক্তি দেখেন এই লাইনটার সাথে এই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমি এই এখানে প্যাসেজের কথাগুলো মিলে দেওয়ার ট্রাই করলাম। তাহলে এখান থেকে এই প্যাসেজের এই কথাগুলো থেকে প্যাসেটির যে এই কথাটা জাস্ট হচ্ছে প্যারাফ্রেজ করে বা একটা ওয়ার্ডের আর একটা সিনোনিম করে এখানে দেওয়া আছে। তাহলে 36 এর আনসারটা কি হবে? প্যাচেটি। প্যাচেটি কত নম্বরে আছে? এ নম্বরে আছে। তাহলে আমাদের কি আনসার দিতে হবে? প্যাচেটি লিখলে হবে নাকি এ লিখতে হবে? অফ কোর্স এ লিখতে হবে। অবশ্যই এ লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুল হবে। ওকে ওকে, এরপরে দেখেন আমরা তো হচ্ছে প্যাচেটি পড়লাম, এই এখান থেকে পড়লাম। এখন দেখি অন্য একটা পড়তে পড়তে যাই, দেখি এই আর কি আছে। অন্য একটা লেখকের নাম দেখেন কোথায় আছে, যেটা খুব কুইকলি পাওয়া যায়, দেখেন তো। আচ্ছা, এখানে দেখেন ডক্টর ইওয়ান ম্যাকডাহি একটা পাইছি। আচ্ছা, এই যে দেখেন ইকোনমিক্স প্রফেসর হামিশ লো, দেখেন পরের পেজে সেকেন্ড প্যারাতে পেয়েছেন সবাই? ইয়েস ভাই, গট ইট। ওকে, তাহলে এটা একটু পড়ি, দেখি এটা থেকে কি পাওয়া যায়। ইকোনমিক্স প্রফেসর হামিশ লো বিলিভস দ্যাট দ্য ফিউচার অফ ওয়ার্ক উইল ইনভলভ মেজর ট্রানজিশনস। ট্রানজিশনস মানে পরিবর্তন, হ্যাঁ, মানে এখন যা যা বিজনেসে যা আছে ফিউচার, এটা অবশ্যই মেজর ট্রানজিশনস হবে বা বড় ধরনের পরিবর্তন হবে অ্যাক্রস দ্য হোল লাইফ কোর্স ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য এটা চেঞ্জ হবে। ওকে, দ্য ট্রেডিশনাল ট্রাজেক্টরি অফ ফুল টাইম এডুকেশন ফলোড বাই ফুল টাইম এডুকেশন মানে হচ্ছে ধরেন মানুষ যে আমরা যত সময় যে সারা জীবন পড়ালেখা করি, ফুল টাইমের শিক্ষাটা ফলোড বাই ফুল টাইম মানে হচ্ছে মানে পূর্ণ সময়কালীন চাকরি। আমাদের দেশে তো খণ্ডকালীন চাকরি নাই বললেই চলে, আছে, খুব রেয়ার, তাই না? একদম রেয়ার। খুব রেয়ার। আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির যে ফুড কোর্ট নামে একটা ইয়া ছিল, ওখানে হচ্ছে এই শেষের দিকে দেখছি, করোনার একদম শেষ মুহূর্তে দিনে 400 টাকা করেছিল, এই একটা জব দেখেছি। তাও ওটা হচ্ছে ধরেন ওই খাবার টাইপের, রেস্টুরেন্ট টাইপের ফুড কোর্ট। সো বাট ওটা হচ্ছে খুব খুব মানে এই দুই একটা জায়গায় এরকম দেখেছি, বাট হচ্ছে এটা একদম নাই, বাংলাদেশে এটা নাই বললেই চলে। আর দেশের বাইরে তো কত মানে পার্ট টাইম জব একদম খুব অ্যাভেলেবল, যে 1-2 ঘন্টা 5 ঘন্টা সময় আছে, 5 ঘন্টায় কাজ করতে পারবে। ওকে, তাহলে হচ্ছে ফুল টাইম এডুকেশন আর ফুল টাইম ওয়ার্ক যেটা ফলোড বাই এ পেনশন রিটায়ারমেন্ট ইজ এ থিঙ্ক অফ দ্য পাস্ট। ইজ এ থিঙ্ক মানে একটা বিষয় অফ দ্য পাস্ট মানে অতীতের বিষয়। ওকে, ফুল টাইম ওয়ার্ক একটু খেয়াল করেন, ফুল টাইম এডুকেশন আর ফুল টাইম ওয়ার্ক এটা হচ্ছে ইজ এ থিঙ্ক অফ দ্য পাস্ট, একটা অতীতের বিষয়।
তাই না? তার মানে হচ্ছে কি, এই এখন যে নতুন যে বিশ্ব আসতে, মানে ট্রানজিশনটা হচ্ছে, সেখানে এটা খুব বেশি থাকবে না, কারণ যেহেতু বলতেছে এটা অতীতের একটা বিষয়। ফুল টাইম এডুকেশন, ফুল টাইম ওয়ার্ক, এটা ইজ এ থিঙ্ক অফ দ্য পাস্ট, শেষ লো, এই যে হ্যামিশ লো যেটা। ইনস্টেড হি envisages a multi-stage employment life, সে এটার পরিবর্তে এই এই যে মাল্টি স্টেজ মানে হচ্ছে ভিন্ন ধর্মের অথবা অনেক অনেক ধরনের ভিন্ন ধর্মী, সে হচ্ছে এনভিশেষ এ মাল্টি স্টেজ এমপ্লয়মেন্ট, মানে ভিন্ন ধর্মী এমপ্লয়মেন্ট লাইফ, মানে কর্মসংস্থান জীবন সে হচ্ছে চিন্তা করতেছে। এনভিশেষ মানে কি, কেউ বলতে পারবেন? এনভিশেষ মানে হচ্ছে কল্পনা করা, ভবিষ্যতের একটা বিষয় নিয়ে চিন্তা করা বা কল্পনা করা। সবাই একটু লিখে রাখেন, এনভিশেষ মানে হচ্ছে পরবর্তী কোনো কিছু কল্পনা, মনে করা, ভবিষ্যতের কোনো কিছু কল্পনা করা বা মনে করা। ভবিষ্যৎ কিছু চিন্তা করা, ওকে। ইনস্টেড হি এনভিসেজেস মাল্টি স্টেট এমপ্লয়মেন্ট লাইফ, মানে কর্মজীবনের বিভিন্ন ভিন্নমুখী, মানে মানুষ যে শুধু একটাই জব করবে, একটাই একভাবে ফুল টাইম কাজ করবে এরকম না, মানুষ হচ্ছে মাল্টি স্টেজ, মানে বিজনেসও করবে, জবও করবে, এক এক সময় এক এক জব করবে, বা তখন যখন যার ইচ্ছা সে সেরকম কাজ করবে। কারণ আমি শুনেছি যে দেশের বাইরের যারা উন্নত বিশ্বের অনেকেই ফুল টাইম জবটা একদমই তাদের পছন্দ না, তারা হচ্ছে কোন রকম 6 মাস 3 মাস 9 মাস জব করবে, বাকি তিন মাস হচ্ছে খাওয়া দাওয়া ফুর্তি করো, ওই ধরেন এক দেশ থেকে আরেক দেশে যাবে, বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে যাবে। সো তাদের এই যে আমাদের দেশে যে আমরা সারা জীবনের জন্য একটা চাকরি নেই, নিয়ে এটা চাকরি লইছি, এটা থেকে রিটায়ার। সো তাদের চিন্তাটা ভিন্ন, তারা হচ্ছে জব করবে, আবার হচ্ছে রিল্যাক্সও করবে, আবার ঘুরতেও যাবে। সো এইটা হচ্ছে মাল্টি স্টেজ এমপ্লয়মেন্ট, তারা বিজনেসও করবে, জবও করবে, এরকম। ওয়ান ওয়্যার রিটেইনিং হ্যাপেন্স অ্যাক্রস দ্য লাইফ কোর্স and where multiple jobs and no jobs happen by choice at different stages, যে আমি যেটা বলতেছিলাম, যে কখনো হচ্ছে অনেক জব থাকবে, কখনো হচ্ছে কোনো জবই থাকবে না বাই চয়েস, মানে হচ্ছে নিজের পছন্দ মতো, নো জব হ্যাপেন বাই চয়েস, মানে তার নিজের পছন্দ মতো কোনো জবই সে থাকবে না বা নিবে না এট ডিফারেন্ট স্টেজ। তাহলে দেখেন তো একটু আমরা এখন পড়ে দেখি একদম 35 থেকে। greater level of automation will not result in lower employment, এখানে কি lower employment নিয়ে কি কিছু আছে, যে চাকরি সংখ্যা কমে যাবে বা কর্মজীবী চাকরি কমে যাবে, এরকম কর্মসংস্থান কমে যাবে? নো ভাই, এরকম কিছুই তো আচ্ছা নাই আচ্ছা, আর এটা তো আমরা কনফার্মই হয়ে গেছি। 36 এ তো কারো প্রবলেম নাই, এটা আমরা কেটে দেই। ওকে, সো এরপরে দেখি 37 নাম্বার যেটা, এআইএস মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোটেনশিয়াল টু ট্রান্সফর্ম পিপলস লাইভস, মানুষের যে জীবনের পরিবর্তন, হ্যাজ প্যারালেলস মানে সমান্তরাল আছে, উইথ মেজর কালচারাল শিফটস। কালচারাল শিফটস মানে হচ্ছে এই কালচার মানে হচ্ছে কি, এই কালচার মানে কি বাংলা? সংস্কৃতি ভাই। এই যে সরি, কালচার মানে সংস্কৃতিগত যে পরিবর্তনটা, সেটার সাথে প্যারালাল থাকবে। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল মানে একই সাথে চলবে, এটা সেম হবে। উইথ মেজর কালচারাল শিফটস হুইচ অকার্ড ইন প্রিভিয়াস ইরাস, ইরা মানে হচ্ছে যুগ, বছর, সময়, মানে অতীতের যুগে যেটা হয়েছিল সেটার সাথে প্যারালাল থাকবে বা সমান থাকবে। কিসের সমান্তরাল থাকবে? এই কালচারাল শিফটস মানে সংস্কৃতিগত পরিবর্তনের
এই প্যারালাল থাকবে বা সমান্তরাল হবে। কিসের সমান্তরাল? সংস্কৃতিগত পরিবর্তন। সংস্কৃতিগত পরিবর্তন এখানে কি এই যে প্রিভিয়াস ইয়ার অতীতের সাথে তুলনা বা হচ্ছে সংস্কৃতিগত পরিবর্তন বা মানুষের জীবনের পরিবর্তন এই ধরনের কিছু বলা আছে? No ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন কিছুটা আপনি যদি মিল পেয়েও থাকেন যে পরিবর্তন যেটা, হ্যাঁ, যে এই এই যে থিঙ্ক অফ দ্য পাস্ট এটা ছিল অতীতের বিষয়, তাই না? কিন্তু ওভারঅল কিন্তু আপনার হচ্ছে এই প্যারালালস যে মেজর কালচারাল শিফটস, আর এটা কিন্তু এমন না যে কিছু মিল থাকবে কিছু মিল থাকবে না, পুরো সেন্টেন্সের সাথে এই এই একজনের কথার মিল থাকতে হবে। একজন যে রাইটার বা হচ্ছে একজন যে যিনি কথাটা বলতেছেন সেই কথাটার পুরোপুরি কথার মিল থাকতে হবে। এই যে কালচারাল ওয়ার্ডটা নাও থাকতে পারে, বাট এইটার কোনো না কোনো একটা সিনোনিম থাকতে হবে। ওকে, সো দেখেন এই কালচারাল শিফটস বা কালচারাল পরিবর্তন বা হচ্ছে প্রিভিয়াস ইরা অতীতে যেটা ঘটেছিল, এখানে হচ্ছে অতীতে অলরেডি সেটা হয়েছিল, কিন্তু এখানে হচ্ছে এরকম ডিরেক্ট কিছু বলা নেই। ওকে, কিন্তু এটা আমরা সবগুলো ওয়ার্ড দাগিয়ে রাখলাম যেন এরপরে যেটা আসছে সেটা যেন আমাদের জন্য কাছে ইজিয়ার হয়। ওকে, এরপরে দেখেন 38, ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়্যার। এটা আমাদের জন্য প্রয়োজন। আমি যেটা বারবার বলি যে আমরা পুরোপুরি একসাথে পড়বো না, অল্প অল্প করে বলবো। ইট ইজ ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, টু বি অ্যাওয়্যার অফ মানে সচেতন হওয়া, পরিবর্তন কিসের উপর সচেতন? দ্য রেঞ্জ অফ প্রবলেমস, কিছু প্রবলেম নিয়ে সচেতন হওয়া প্রয়োজন। দ্যাট এআই কজেস, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে যে প্রবলেম গুলো হয় সেগুলো নিয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। তার মানে নিশ্চয়ই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু প্রবলেম থাকবে, ইজন্ট ইট? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু প্রবলেমের কথা বলা থাকবে যেটা নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে। এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছি? এখান থেকে কিওয়ার্ড বা হচ্ছে মিনিংটা কি আমরা ধরতে পারছি সবাই? ওকে, এখানে কি এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রবলেমের কোনো কথা বলা আছে এখানে? আমরা যে যে আমি নিয়ে বললাম, ওকে নাই। এরপর দেখেন, পিপল আর গোয়িং টু ফলো এ লেস কনভেনশনাল ক্যারিয়ার পাথ ইন দ্য পাস্ট। পিপল আর গোয়িং টু ফলো এ লেস কনভেনশনাল ক্যারিয়ার। লেস কনভেনশনাল ক্যারিয়ার মানে কি? মানে হচ্ছে গতানুগতিক যে চাকরি বাকরির যে চিন্তা ভাবনা, সেটা হচ্ছে পিপল আর গোয়িং টু ফলো, পিপল অনুসরণ করতে যাচ্ছে। পিপল কিন্তু এখন অনুসরণ করে নাই, তারা হচ্ছে অনুসরণ করতে যাচ্ছে বা তারা এটা চিন্তা করতেছে। কিসের চিন্তা করতেছে? লেস কনভেনশনাল ক্যারিয়ার পথ। লেস কনভেনশনাল মানে গতানুগতিক যে মানুষের ক্যারিয়ারটা থাকে সেটা নিয়ে মানুষ চিন্তা করতেছে। দেয়ান ইন দ্য পাস্ট মানে অতীতে যেটা করতো সেটার চেয়ে এখন মানুষ লেস কনভেনশনাল ক্যারিয়ার পাথটা নিয়ে মানুষ হচ্ছে এইটা ফলো করতে যাচ্ছে। দেখেন তো এইটা এটা এই ওয়ার্ডটা যদি আপনারা বলতেছেন ওকে এটা মিল পাইছি, তাহলে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডটা মিলে একটু কাইন্ডলি আমাকে যদি একটু বলতেন। ক্যারিয়ার পাথ। ওকে, ক্যারিয়ার পাথ, তাহলে হচ্ছে এখানে ক্যারিয়ারের সাথে আমরা কোনটা মিল পেলাম? No job happen by choice at different stages. ওকে, তাহলে দেখেন যে হচ্ছে কোথায় কোথায় আমরা মিল পেলাম একটু দেখি। প্রথম কথা হচ্ছে যে ফুল টাইম এডুকেশন ফলোড বাই ফুল টাইম ওয়ার্ক ফলোড বাই পেনশন রিটায়ারমেন্ট ইজ এ থিঙ্ক অফ দ্য পাস্ট। ইজ এ থিঙ্ক অফ দ্য পাস্ট মানে কি? সরাসরি যে পাস্টের কথা বলা আছে, সরাসরি পাস্টের কথা, তাহলে হচ্ছে এখানে দেখেন সরাসরি পাস্টের কথা যদি থাকে তাহলে হচ্ছে ইন দ্য পাস্ট, এটার পরিবর্তে এখানে কি আছে? এই যে এখানে আছে ইন দ্য মানে কোশ্চেনে আছে ইন দ্য পাস্ট, আর এখানে আছে ইজ এ থিঙ্ক অফ দ্য পাস্ট, একদম ডিরেক্ট অতীতের কথা এখানে বলা আছে। ওকে, ইজ এ থিঙ্ক অফ দ্য পাস্ট, এখানে হচ্ছে ইন দ্য পাস্ট, এখানে হচ্ছে ইজ এ থিঙ্ক অফ দ্য পাস্ট। ওকে গেল। এরপর হচ্ছে পিপল আর গোয়িং টু ফলো এ লেস কনভেনশনাল ক্যারিয়ার পাথ। লেস কনভেনশনাল ক্যারিয়ার পাথ মানে কি? যে এই যে এখানে দেখেন দ্য ট্রেডিশনাল মানে কি? এই যে লেস কনভেনশনাল, দ্য ট্রেডিশনাল ট্রাজেক্টরি অফ ফুল টাইম এ পেনশন রিটায়ারমেন্ট ইজ এ থিঙ্ক অফ দ্য পাস্ট। ট্রেডিশনাল মানে কি?
গতানুগতিক, তাই না? জি তার মানে হচ্ছে কি যে ট্রেডিশনাল ট্রাজেক্টরি ছিল হচ্ছে একটা অতীতের বিষয়, ট্রেডিশনাল ট্রাজেক্টরি ছিল অতীতের বিষয়। এটার পরিবর্তে মানুষ কি করতেছে যে হোয়ার রিটেনিং হ্যাপেন্স হি ইনভেস্টিগেটস মাল্টিপল এমপ্লয়মেন্ট লাইফ। মাল্টিপল এমপ্লয়মেন্ট লাইফ এটার মানে কি? হি ইনভেস্টিগেটস এ মাল্টিপল এমপ্লয়মেন্ট লাইফ, যেটার মানে হচ্ছে এই ট্রেডিশনালের বিপরীত, ইজন্ট ইট? এখানে বলেছিল ট্রেডিশনাল ছিল অতীতের বিষয়, আর সেটার পরিবর্তে এখন কি কি মানুষ চিন্তা ভাবনা করছে এই যে মাল্টিপল এমপ্লয়মেন্ট লাইফ। ওকে, তার মানে হচ্ছে মাল্টি স্টেজ এমপ্লয়মেন্ট লাইফ মানেই হচ্ছে লেস কনভেনশনাল ক্যারিয়ার পাথ, বলা যায় এটা? জি কনফিউশন ফ্রম এনিওয়ান? কারো কোশ্চেন আছে এই ব্যাপারে? দেখেন জাস্ট একটু খেয়াল করেন, এখানে সরাসরি বলেই দেওয়া আছে ট্রেডিশনাল ট্রাজেক্টরি হচ্ছে অতীতের বিষয় ছিল। এখানে হচ্ছে এই যে দেখেন ইসটা কিসের জন্য? ইসটা হচ্ছে এই যে ট্রেডিশনাল ট্রাজেক্টরি অফ ফুল টাইম এডুকেশন ফর বাই ফুল টাইমার বাই পেনশন রিটায়ারমেন্ট। এখানে মেইন কথা হচ্ছে দ্য ট্রেডিশনাল ট্রাজেক্টরি ইজ এ থিঙ্ক অফ দ্য পাস্ট। এই অফ বলে হচ্ছে এই ট্রেডিশনাল ট্রাজেক্টরির অতিরিক্ত একটা ইনফরমেশন। দেখছেন, আসল কথা হচ্ছে দ্য ট্রেডিশনাল ট্রাজেক্টরি ইজ এ থিঙ্ক অফ দ্য পাস্ট। আপনাকে হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করে এই সমস্ত গ্রামার বা হচ্ছে এই ধরনের যে সেম লাইন, আপনি দেখবেন খুবই কমন বিষয় এগুলো, যে হুদাই একটা বড় ইনফরমেশন দিয়ে রাখছে যাতে হচ্ছে আপনি এই ইস কার সাথে মিললো এটা ধরাটা আপনার জন্য পরীক্ষার হলে হঠাৎ করে টাফ হয়ে যায়। কিন্তু আপনি যদি এইভাবে একদম বুঝে বুঝে, আমাদের যে বইটা আপনারা সবাই কিনছেন ওই বইয়ে এইভাবে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা প্যাসেজ টেস্ট রিসার্চ করে করে পড়েন, হোপফুলি আপনি দেখবেন যে এগুলো একদম গতানুগতিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে মেইন কথাটা কি? দ্য ট্রেডিশনাল ট্রাজেক্টরি ইজ এ থিঙ্ক অফ দ্য পাস্ট। ট্রেডিশনাল ট্রাজেক্টরি ছিল অতীতের বিষয়। এখন যেহেতু এটা অতীতের বিষয় ছিল, তাহলে বর্তমানে মানুষ কি চিন্তা করতেছে? বর্তমানে মানুষ হচ্ছে মাল্টি স্টেজ এমপ্লয়মেন্ট লাইফটা চিন্তা করতেছে। লেস কনভেনশনাল। মাল্টি স্টেজ এমপ্লয়মেন্ট লাইফ মানে হচ্ছে লেস কনভেনশনাল ক্যারিয়ার পাথ। তাহলে পিপল আর গোয়িং টু ফলো, এটা মানুষ বর্তমানে হচ্ছে ইনস্টেড হি ইনভিসেজেস, মানে সে এটা চিন্তা করতেছে, মানে সে এটা চিন্তা করতেছে কার জন্য? এই মানুষের জন্য, অন্য অন্য মানুষের জন্য, তাই না? এখানে একটু একটু এখানে দেখেন এই একটু পেজটা আছে যে পিপল আর গোয়িং টু ফলো। আসলে এই লো বা হামিশ লো, এই যে ভদ্রলোক, সে তো সব গবেষণা তার কাঁধে নিয়ে, মানুষের জব নিয়েই তো, তাই না? মানুষের যে লাইফ কোর্স আর মাল্টিপল জবস, নো জবস হ্যাপেন বাই চয়েস, এগুলো তো তার নিজের জন্য না, মানুষকে নিয়ে তো তার গবেষণা। সো আমাদের হচ্ছে এই পিপল আর গোয়িং টু ফলো, এটা মানে হচ্ছে এই, তাহলে আনসার কোনটা হবে? এ হবে না, বি হবে না, সি হবে নাকি হামিশ ল হবে? বি 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 হবে। ওকে ওকে, বি নাম্বার। বি নাম্বার। ওকে, আচ্ছা এরপরে দেখেন এই লো নিয়ে আরো বেশ কিছু কথাবার্তা আছে। অন দ্য সাবজেক্ট অফ জব লসেস। আচ্ছা আমি যদি কাউকে কোশ্চেন করি আপনারা কি মাইন্ড করবেন? না তারপর যদি যে ভাই খালি কোশ্চেন করে ডিস্টার্ব, ক্লাসই না করবে না না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এখানে একটু 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 মনোযোগী হতে হবে, সহজ জিনিস, বাট হচ্ছে একটু মনোযোগী না হলে দেখবেন যে বোঝাটা একটু টাফ হয়ে যায়। ওকে, অন দ্য সাবজেক্ট অফ জব লসেস, চাকরি হারানোর ক্ষেত্রে লো বিলিভস দ্য প্রেডিকশনস, এই যে লো হচ্ছে এই ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী, আর ফাউন্ডেড অন এ ফ্যালাসি, যেটা হচ্ছে ফ্যালাসি বা হচ্ছে ফ্যালাসি মানে কি? মিথ্যা, তাই না? ফলস থেকে ফ্যালাসি মানে হচ্ছে যেটা কৌতুকপূর্ণ, ছলনা, ছলনা। ওকে, যেটা হচ্ছে হ্যাঁ, যেটা হচ্ছে ছলনা হিসেবে পাওয়া গিয়েছে। ইট অ্যাসিউমস দ্যাট, এটা মনে করা হয় যে দ্য নাম্বার অফ জবস, কাউসার ভাই, ওকে, ইট অ্যাসিউমস দ্যাট, এটা মনে করা হয় যে দ্য নাম্বার অফ জবস ইজ ফিক্সড। নাম্বার অফ জব হচ্ছে ফিক্সড, মানে যত চাকরির সংখ্যা আছে
সেটা একদম ফিক্স, সেটা একদম স্থির করা। ইফ ইন 30 ইয়ার্স, যদি 30 বছরে হাফ অফ 100 জবস আর বিং ক্যারিড আউট বাই রোবটস। এই যে দেখেন এখানে রোবটের কথা বলা আছে। রোবটের মানে হচ্ছে এখানে সরাসরি রোবটও থাকতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও থাকতে পারে, টেকনোলজির কথাও বলা থাকতে পারে। যেমন হচ্ছে আমেরিকাতে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে রোবট হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে মানুষের বাসায় খাবার পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে, ওখানে সব অ্যাড্রেস ট্যাড্রেস সব লেখা আছে, গুগল ম্যাপ ট্যাপ সব সেট করা আছে রোবটে। সে হচ্ছে মানুষের বাসায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেছে। আবার এক জায়গায় হচ্ছে, এটা অনেক আগেরই কথা, যে হচ্ছে রেস্টুরেন্টে হচ্ছে এই এই যে রোবট মানুষের কাছে কাছে যে খাবার পৌঁছে দিয়ে আসে, মানুষের দরকার হয় না। তো অলরেডি বাংলাদেশে ইমপ্লিমেন্টেড। বাংলাদেশে কি রোবট পেটে কি রেস্টুরেন্টে তো মনে হয় নাই। হ্যাঁ, least. ওই যে আপনাদের এই যে এটাকে ফ্যামিলি ওয়ার্ড বলে, দিস ইজ লোকেটেড ইন, এটা কি আরে মোহাম্মদপুরের এখানে আর কি, পুরান থানা এদিকে ফ্যামিলি আচ্ছা, ওয়ার্ড। আচ্ছা। ওইখানে হচ্ছে যে ট্রেনের মতো করা, এন্ড রোবট গুলো হচ্ছে যে ওইখান থেকে যায় যে যে খাবার গুলা দেয় আর কি। না, ট্রেন তো হচ্ছে ঠিক আছে, ওটা ঘোরে, বাট হচ্ছে যে মানে মানুষের রোডের মতো মতো করা আর করে কি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, এটাই মানুষের দিয়েছে, হ্যাঁ একদম কি রোবটই আছে ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইমপ্লিমেন্টেড আচ্ছা। হয়েছে তো অনেক আগে। ওকে ওকে ভাই, আমার জানা ছিল না। ওকে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে দেখেন যে হাফ অফ 100 জবস আর বিং ক্যারিড আউট বাই রোবটস। যদি রোবটের দ্বারা এই যে 100 জব হয়ে থাকে, হাফ অফ মানে কি 100-র অর্ধেক, অর্ধেক জব যদি রোবটের দ্বারা করা হয়ে থাকে, ক্যারিড আউট মানে ঘটনা ঘটানো। যদি 50 জবস, 100 জবের অর্ধেক রোবটের দ্বারা করা হয়ে থাকে, দ্যাট ডাজেন্ট মিন উই আর লেফট উইথ জাস্ট 50 জবস ফর হিউম্যানস। দেখেন খালি আমি একটা সংখ্যা দিয়ে বুঝাই। যেমন হচ্ছে ধরেন 100টা জব আছে, হ্যাঁ, 100 জবস, এর 50টা জব করে হচ্ছে রোবট, 50 জবস করে রোবট। মানে ধরেন রোবট এতদিন ছিল না, টোটাল 100 জব ছিল, সেখানে 100 জবস থাকার কারণে পুরা 100 জবসটা মানুষই করতো, 100 জবস পুরোপুরি হিউম্যানই করতো, কিন্তু হিউম্যান করতো। কিন্তু যখন রোবট আসলো, 50 জবস যদি রোবট করে, 50 জবস যদি রোবট করে, টেকনোলজির কিন্তু অনেক ধরনের আপনার এই যে নেগেটিভ সাইড আছে। যেমন হাজার হাজার মানুষের কর্মসংস্থান কমে যাওয়ার সম্ভাবনা। আমি একটা আর্টিকেলে পড়েছিলাম মাস্টার্সে, যে আগামী 30 ইয়ার্স পরে বিদেশ থেকে 1.5 মিলিয়ন লোক ফেরত আসবে। কেন ফেরত আসবে? এই যে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে, যে এত মানুষ হচ্ছে বাইরে কর্মসংস্থানের জন্য লাগবে না, তারা হচ্ছে ফেরত আসবে। ওকে, দ্যাট একটা হচ্ছে ডিবেটেবল ইস্যু, আর হচ্ছে ফিউচারের বিষয়। এখানে যেটা বলেছে সেটা আমরা দেখি, হাফ অফ জবস আর ক্যারিড আউট বাই রোবটস। তাহলে 100টা জব ছিল যেটা মানুষ করতো, কিন্তু 50 জবস হচ্ছে এই রোবট করে ফেলতেছে। যদি 50 জবস রোবট করে ফেলে, তার মানে হচ্ছে মানুষের জন্য আর কয়টা জব থাকলো? 50টা। ওকে, এটা একদম সহজ জিনিস না ভাইয়া, যে 100 জবটা মানুষই করতো, এখন হচ্ছে 50 জবস রোবট করে আর 50 জবস হচ্ছে হিউম্যান করে। এটাই বলছে যে হাফ অফ 100 জবস আর বিং ক্যারিড আউট বাই রোবটস। যদি রোবটের দ্বারা অর্ধেক জব করা হয়ে থাকে, দ্যাট ডাজেন্ট মিন উই আর লেফট উইথ জাস্ট 50 জবস ফর হিউম্যান। যদি 100-র অর্ধেক রোবট করে থাকে, তার মানে এই না যে মানুষের জন্য মাত্র 50টা জব আছে। দ্য নাম্বার অফ জবস উইল ইনক্রিজ, চাকরির সংখ্যা বাড়বে। কিভাবে বাড়বে? উই উড এক্সপেক্ট দেয়ার টু বি 150 জবস। মানে হচ্ছে মিলে, হ্যাঁ, মানে হচ্ছে Right. টোটাল 150 জবস হবে, তার হচ্ছে 100 জবস মানুষই করবে, আর যেটা 50 জবস যেটা বাড়লো ওইটা থাকবে হচ্ছে রোবটের জন্য। মানে আলটিমেটলি জব যখন বাড়বে, সো রোবটের কাজ রোবট করবে, মানুষের কাজ মানুষ করবে। এই যে টোটাল 150 জবস, 100 জবস হচ্ছে হিউম্যানের আর 50 জব হচ্ছে রোবটের। দেখেন কোনো কনফিউশন আছে এইটার মধ্যে, এইটুকুর মধ্যে? No.
that doesn't mean we are left with just 50 jobs for humans. মানুষের জন্য 50টা জব 50টা job থেকে যাবে, লেফট মানে রয়ে যাওয়া, হ্যাঁ, রয়ে যাওয়া বা থেকে যাওয়া 50 জবস হিউম্যানের জন্য থেকেই যাবে, যেটা আগে বলা হয়েছিল হাফ অফ জবস আর বিং ক্যারিড আউট বাই রোবটস, যেটা হচ্ছে অর্ধেক হচ্ছে রোবট নিয়ে ফেলবে, সেই 50টা জব অলরেডি বাড়বে। তাহলে দেখেন এটা কোন কোন কথার সাথে মেলে, greater levels of automation will not result in lower employment, মানে অটোমেশন যতই বাড়ুক বা স্বয়ং এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতই বাড়ুক, আপনার এমপ্লয়মেন্ট কখনো কমবে না। কমবে না। দেখেন এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No. লোয়ার এমপ্লয়মেন্ট, এই কথাটা কে বলছে? লো লো সে কত আমি নাম্বার? স্লো। বি নাম্বার। বি নাম্বার, আমি স্লো। ওকে, আচ্ছা এই এই ম্যাথটা তো আমরা সবাই বুঝছি তাই না? 100 জবস হচ্ছে রোবটের ছিল, সেই তার 50 যদি রোবট করে 150 বাড়বে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তারেক ভাই আছেন আমাদের সাথে? তারেক ভাই, তারেক ভাই, নাইমা আপু? ভাইয়া আমি আছি, কিন্তু আমার একটু কথা বলতে সমস্যা আছে আচ্ছা এখন। আচ্ছা, সরি সরি, ঠিক আছে আপু, ওকে। এহসান ভাই একটু কথা বলতে পারবেন আমাদের সাথে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া। জি Okay, congratulations to join here. Okay, so hopefully you are listening our lesson. So একটু যদি আমাকে একটু এটা এক্সপ্লেন করে দিতেন, হ্যাঁ, এই যে এই 100 জবস 50 জবস আর এই লাইনটার সাথে কিভাবে মিললো, এটা ডি আনসারটা কিভাবে হলো? ওকে, যদিও আমার কাছে বই নাই, আমি এখান থেকেই জাস্ট ট্রাই করি। সেটা হচ্ছে প্যাসেজে যেটা বলা হয়েছে যে এই যে এআই এর ফলে যে এই জিনিসটা হইতে পারে, যে এটার কারণে আসলে যে ইফ ইন 30 ইয়ার্স, মানে 30 বছরের মধ্যে যে হাফ অফ 100 জবস আর বিং ক্যারিড আউট বাই রোবটস, মানে এর মধ্যে যে 100 জবের মধ্যে আসলে এমন না যে 50 জব আসলে যে হিউম্যান 15 জবটা যে অর্ধেক হয়ে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে পার্সেন্টেজ, 50% হয়ে যাবে তা না কিন্তু। এই এর থেকে বরং হচ্ছে যে বলা হচ্ছে যে আরো 15 জব বাড়বে, বরং যেটা হচ্ছে 50 করবে হচ্ছে রোবট, আই মিন এআই, আর বাকি 100 জবস মানে 100%ই থাকবে আসলে হিউম্যান ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে আর কি। ওকে, তো এইটা যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে যে ভদ্রলোক এই কোশ্চেনটা বলছে সেটা হচ্ছে কি, আমি আসলে এখানে স্ক্রল করতে পারতাছি না নামটা, বি হামিশ লো, হামিশ লো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো লো এই যেই হোক, মানে বি না মানে হচ্ছে হামিশ লো। ওকে 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 ভাই, হ্যাঁ। থ্যাংক ইউ। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ প্রপারলি আন্ডারস্ট্যান্ড। ওকে জি, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে এটার সাথে এনি অন যে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা এটা আবার ডিসকাস করতে পারি। ওকে, তাহলে দেখেন, বলেন কারো কোনো কোশ্চেন আছে স্টিল? নো ওয়ে। ওকে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। এরপরে দেখেন এই আর মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ওই ব্রিটিশ কাউন্সিল থেকে যখন বা ক্যাম্পাসের কোশ্চেন গুলো যখন করা হয় বা ফাইনাল এক্সামেও সেম, আপনার হচ্ছে যখন এই কোশ্চেন গুলো করবে একটু সিরিয়াল বা একটু মেনটেন করবে। এখানে হচ্ছে 6টা কোশ্চেন আছে, তিনটা হচ্ছে রাইটারের নাম। সো এটা খুবই নরমাল যে হচ্ছে এই 3 জনের নাম 2 করে হবে, 6 জায়গায় 3 দুগুণা 6টা কোশ্চেন। ওকে, এরপরে দেখেন আমরা আসতেছি হচ্ছে এই হামিশ লো পড়লাম। হামিশ লো এর পরে কে আছে? এই যে ডক্টর ইওয়ান ম্যাকগোহি। হ্যাঁ, ম্যাকগোহি এর ব্যাপারটা পড়ি। এই যে দেখেন, আমাদের তো জাস্ট ওর উক্তিটা দরকার, তাই না? আমরা সবগুলা পড়ে ফেলছি না অপশনগুলা? আচ্ছা, 40 নাম্বারের অপশনটা আমাদের পড়া হয়নি। অথরিটিজ শুড টেক মেজার্স টু এনশিওর দ্যাট দেয়ার বি অ্যাডিকুয়েটলি পেইড ওয়ার্ক। অ্যাডিকুয়েটলি পেইড ওয়ার্ক, এটা একটু সবাই দাগিয়ে রাখি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাডিকুয়েটলি পেইড ওয়ার্ক, এটা হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ মানে হচ্ছে পেইড ওয়ার্ক হবে। তাহলে আমরা একটু পড়ে দেখি। আমাদের দেখেন এই যে 6টা অপশনই হচ্ছে কথা, হচ্ছে একটা হচ্ছে উক্তি। সো এই রিসার্চারের নাম আমরা পেয়েছি, সে ক্যামব্রিজে পড়াশোনা করলো নাকি
হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি গবেষণা করলো বা তার সাথে আরো অনেক লোক ছিল, এগুলা দিয়ে একটু অনেক সময় এটাই থাকে 1, 1.5, 2 লাইন, সো অনেক ঝামেলা করে। সো এটা আপনার দেখারই দরকার নেই, কেমিস্ট সেন্টার্স ফর বিজনেস, এটা উচ্চারণ করারই দরকার নেই। আপনার এখানে মেইন হচ্ছে আপনি রাইটিং এও এটা ইউজ করতে পারেন, যে একজনের নাম দিয়ে তার নামে হচ্ছে কিছু অ্যাডজেক্টিভ বা বিশেষণ বসিয়ে দিলেন, বাট এটা হচ্ছে ধরেন রিডিং এর ক্ষেত্রে এটা কোনো মেক সেন্স করে না। তাহলে ডক্টর ম্যাকগহি অ্যাগ্রিস, এটা হচ্ছে আপনার দরকার। আর এই সমস্ত জিনিস হচ্ছে অতিরিক্ত তথ্য, আমার এই অতিরিক্ত তথ্যের কোনো দরকার নেই, আমার জাস্ট ইনফরমেশন দরকার, আমার জাস্ট ইনফরমেশন দরকার। ডক্টর ইউহান ম্যাকগহি অ্যাগ্রিস দ্যাট অ্যাপোক্যালিপটিক ভিউস, একটা ভিউস এর নাম অ্যাবাউট ফিউচার অফ ওয়ার্ক আর মিসগাইডেড করা হয়েছে, যেহেতু আর আছে তার মানে হচ্ছে এই ভিউসটা মিসগাইডেড করা হয়েছে। ইটস দ্য লস restrict the supply of capital to the job market, এটা এক ধরনের আইন যেটার মাধ্যমে রেস্ট্রিক্ট করে দেয়, কি রেস্ট্রিক্ট করে দেয়, সাপ্লাই অফ ক্যাপিটাল টু দ্য জব মার্কেট, ক্যাপিটাল সাপ্লাই করাটা হচ্ছে বন্ধ করে দেয়। নট দ্য অ্যাডভেন্ট অফ নিউ টেকনোলজিস দ্যাট কজেস আনএমপ্লয়মেন্ট, যেটার কারণে আনএমপ্লয়মেন্ট ঘটে, যেটার কারণে আনএমপ্লয়মেন্ট ঘটে, এই ধরনের আনএমপ্লয়মেন্ট ঘটে, এই ধরনের ক্যাপিটাল সাপ্লাই ক্যাপিটালটা হচ্ছে এই লটা বন্ধ করে দেয়। যেমন আপনি ঢাকা শহরে দেখেন, ঢাকা শহরে হাজার হাজার রিক্সা আছে, তো রিক্সার কারণে অনেক জ্যাম হয়। এটা যদি ধরেন যে অটো বা হচ্ছে কোনো একটা ইয়ে চালু করা হয়, তাহলে দেখবেন যে মানুষ মানে অনেক সস্তায় বা হচ্ছে অনেক কম জ্যামে এটা মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবে। বাট আপনি চিন্তা করে দেখেন, এই হাজার হাজার মানুষ যদি এই রিক্সা যারা চালায় তাদের জবটা যদি উঠে নেওয়া হয়, তারা করবেটা কি? সো এটা হচ্ছে সেই ধরনের ল, সেই ধরনের আইন যে মানুষ এই যে ধরনের ক্যাপিটাল মানে ইনভেস্ট করলে মানুষের জব কমে যাবে, সেটা হচ্ছে বন্ধ করে দেয়। ওকে, হিজ রিসেন্টলি পাবলিশড রিসার্চ আনসার্স দ্য কোয়েশ্চন অফ ওয়েদার অটোমেশন, এআই এন্ড রোবোটিক্স উইল মিন এ জবলেস ফিউচার, চাকরিবিহীন ভবিষ্যৎ, by looking at the causes of unemployment. History is clear that change can mean redundancies, but social policies can tackle this through retained and deployment. তাহলে সোশ্যাল পলিসি, এমন একটা সোশ্যাল পলিসি করতে হবে, আগে যেটা আইন করা ছিল এমন একটা সোশ্যাল পলিসি করতে হবে যেটা ট্যাকেল দিতে পারে, রিটেইনিং এন্ড ডিপ্লয়মেন্ট। ওকে, তাহলে হচ্ছে এখানে বলছে ল এর কথা বলছে, যেটার কারণে হচ্ছে আনএমপ্লয়মেন্টটা হচ্ছে প্রবলেমটা দূর করবে, আর এখানে বলছে কিছু সোশ্যাল পলিসি করার কথা বলেছে, যেটার কারণে হচ্ছে রিটেইনিং বা হচ্ছে চাকরি ধরে রাখা বা ডিপ্লয়মেন্ট, এটা হচ্ছে ট্যাকেল দিতে পারবে বা কোনো প্রবলেম হবে না মানুষের জবের ক্ষেত্রে। তাহলে হি অ্যাডস, এখানে হি বলতে কে, এই যে যেহেতু সিকোয়েন্সিয়ালি আসতেছে, এই যে ম্যাকগহির কথা, he adds, if there is going to be change of jobs as a result of AI এর কারণে যদি জবের কোনো চেঞ্জ হয়, and robotics, AI এবং robotics এর কারণে যদি জবের কোনো চেঞ্জ হয়, then I would like to see governments seize মানে হচ্ছে কেড়ে নেওয়া বা হচ্ছে জোর করে সেটা নিয়ে নেওয়া, seizing the opportunity to improve policy to enforce good job security. We can reprogram the law to prepare for a fairer future of work and leisure. ম্যাকগহি's findings are a call to arms, মানে হচ্ছে call to arms to leaders of organizations, government, call to arms মানে হচ্ছে বদ্ধপরিকর, হ্যাঁ, বা হচ্ছে আপনার হচ্ছে এটা বাধ্যতামূলক করা। Governments and bank to preempt the coming changes with bold new policy and guarantee full employment. গ্যারান্টি মানে এমন ধরনের আইন গভর্নমেন্টকে করতে হবে যেটা গ্যারান্টি দেয় ফুল এমপ্লয়মেন্টের, ফেয়ার ইনকামসের আর ইকোনমিক ডেমোক্রেসির জন্য আপনাকে হচ্ছে গ্যারান্টি দেয়। তাহলে হচ্ছে কি আমরা একটা দেখেছিলাম না যে অথরিটিজ শুড টেক মেজার্স টু এনশিওর দ্যাট দেয়ার বি অ্যাডিকুয়েটলি পেইড ওয়ার্ক ফর এভরিওয়ান। আমরা মোটামুটি যেগুলো হচ্ছে যেগুলো শিওর হয়ে গেছি, যেগুলোর 35 আনসার বি, 36 তো আমরা একটা আনসার করেছিলাম। এরপরে হচ্ছে তাহলে আমাদের এখন যেটা বাকি আছে 13, 8, 9 হচ্ছে বি,
তারপরে হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার অফ দি কজেস, তাহলে হচ্ছে অ্যাডুকেট পেইড ওয়ার্ক। অ্যাডুকেট পেইড ওয়ার্ক মানে কি? ফেয়ার ইনকাম, isn't it? ফেয়ার ইনকাম মানে হচ্ছে এই যে অ্যাডুকুয়েটলি পেইড ওয়ার্ক ফর এভরিওয়ান। তাহলে এই কথাটা কে বলেছে? ম্যাকগ্রহি বলেছে। ম্যাকগ্রহি কত নম্বরে বলেছে? এই যে সি নাম্বার, সি নাম্বার, ওকে, সি নাম্বার ম্যাকগ্রহি, ওকে। ওকে, এরপরে দেখেন এটা তো হয়ে গেল। আর এরপরে কি আছে? দ্য প্রমিসেস অফ দিস নিউ টেকনোলজি আর অ্যাস্টন্ডিং। অ্যাস্টন্ডিং মানে হচ্ছে হতবুদ্ধিকর। They deliver humankind the capacity to live in a way that nobody could have once imagined. এমন ধরনের ক্যাপাসিটি নিয়ে আসে যেটা অতীতে কখনো মানুষ চিন্তা করেনি। সেই হি বলতে সেই ম্যাকগ্রহির কথাই চলতেছে। Just as the industrial revolution brought people past subsistence agriculture. Industrial revolution, শিল্প বৈপ্লবিক পরিবর্তন, শিল্প বিপ্লব যেটা ব্রড এনেছিল people past subsistence agriculture and the corporate revolution enabled mass production. Corporate revolution টা কি করেছে? enabled করেছিল mass production, মানে ব্যাপক ধরনের উৎপাদন সমর্থ হয়েছিল, উৎপাদনে সমর্থ হয়েছিল। থার্ড রিভলিউশন হ্যাজ বিন প্রোনাউন্সড, তার মানে যে ফার্স্ট রিভলিউশন একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল, যেটার সাথে হচ্ছে কর্পোরেট রিভলিউশন কি করেছে? ম্যাস প্রোডাকশন করেছে। আর থার্ড রিভলিউশনটা হচ্ছে ঘোষণা করা হয়েছে, বাট ইট উইল নট অনলি বি অন অফ টেকনোলজি। সেটা থার্ড রিভলিউশনটা টেকনোলজিগত হবে না। দ্য নেক্সট রিভলিউশন উইল বি সোশ্যাল। নেক্সট রিভলিউশন কি হবে? সেটা হচ্ছে সামাজিক বা সোশ্যালগত, হচ্ছে সমাজগত পরিবর্তন। ওকে, আমরা একটা এরকম কিছু পড়েছিলাম না, ওই যে কালচারাল না কি যেন দেখলাম। এই যে দেখেন, AI's potential to transform people's lives has parallels with major cultural shifts which occurred in previous eras. AI's potential to transform people's lives. AI's potential মানে হচ্ছে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে হচ্ছে সম্ভবত বা হচ্ছে যেটা হতে পারে টু ট্রান্সফর্ম পিপল লাইফ, মানুষের জীবনের পরিবর্তন। হ্যাজ প্যারালালস আছে হচ্ছে সমান্তরাল উইথ মেজর কালচারাল শিফটস। কালচারাল শিফটস মানে হচ্ছে কি? এই যে নেক্সট রিভলিউশন উইল বি সোশ্যাল, কালচারাল শিফটস, ইজন্ট ইট? জি। কালচারাল শিফটস মানে কি? সমাজগত যেটা পরিবর্তন। হুইচ অকার্ড ইন প্রিভিয়াস ইরাস, যেটা হচ্ছে অতীতে হয়েছিল। এই অতীতে কি হয়েছিল যেটার সাথে হচ্ছে এটার প্যারালাল করা যায় বা হচ্ছে সমান্তরাল করা যায় বা একসাথে চিন্তা করা যায়, সেটা হচ্ছে এখানে দেখেন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বট মেনি পাস্ট সাবসিস্টেন্স মানে অস্তিত্ব, এগ্রিকালচার এন্ড দ্য কর্পোরেট রিভলিউশন এনেবল মাস প্রোডাকশন। তার মানে হচ্ছে এইটার সাথে এই এই থার্ড রিভলিউশনের যেটা অলরেডি ঘোষণা করা হয়েছে সেটা সমান্তরাল। কিসের সমান্তরাল? এই যে এই রেভলিউশনটা হচ্ছে সমাজগত বা সোশ্যাল। সো এইটার সাথেই এটা বলা হয়েছে। সো এখানে আনসারটা হবে ম্যাকগুহির কথাটাই। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, আর হচ্ছে আমাদের বাকি থাকলো কোনটা? 35, 36, 38। তাহলে হচ্ছে দেখেন, ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার অফ দ্য রেঞ্জ অফ প্রবলেমস দ্যাট এআই কজেস। এআই কজের বা এআই এর কারণে কি কি প্রবলেম হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে কি কি প্রবলেম হতে পারে, সেটা একটু আমরা হচ্ছে দেখি কোথাও আছে কিনা। একটু সবাই কুইকলি দেখেন, বা হচ্ছে আপনি এই যে অলরেডি আপনি তো ফার্স্টে হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আনসার করে ফেলছেন। কথার কথা, ফাইনাল এক্সামে আপনি ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আগে আনসার করবেন। এরপরে হচ্ছে এই যে অন্য যেগুলো সিরিয়ালি পাওয়া যায় সেগুলো আগে আনসার করবেন। আপনি হচ্ছে অলরেডি যদি ওইগুলো আনসার করে থাকেন, অলরেডি আপনি পেয়ে যাবেন যে এই এআই এর কারণে কি কি প্রবলেম হতে পারে, সেগুলো বিষয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আচ্ছা দেখেন, এখন একটু খুঁজে দেখেন যে এআই এর তো অনেক সুবিধার কথা বলা হলো, কিন্তু এআই এর কারণে প্রবলেমের কথা কোথায় বলা আছে?
দেখেন এই যে পরের পেজের ফার্স্ট প্যারা, পরের পেজের ফার্স্ট প্যারাতে লাস্ট লাইনটা, পরের পেজের ফার্স্ট প্যারাটাই পড়ি। ইট সিনারিওস লাইক দিস মেনি রিসার্চার্স আর ওয়ার্কিং টু অ্যাভয়েড। Their objective is to make AI technologies more trustworthy and transparent. AI টেকনোলজিটা যেটা হচ্ছে সেটা আরো বিশ্বস্ত হতে হবে এবং স্বচ্ছ হতে হবে, so that organizations and individuals understand, organizations মানে হচ্ছে একটা প্রাতিষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগতভাবে সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে হবে বা বুঝতে হবে হাউ এআই, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসিশন আর মেড, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিদ্ধান্তটা নেওয়া হয়ে থাকে। ইন দ্য মিন টাইম, says Cassidy, we need to make sure we fully understand the dilemmas. আমাদেরকে অবশ্যই নিশ্চিত হতে হবে এবং উই ফুললি আন্ডারস্ট্যান্ড, আমাদের হচ্ছে বুঝতে হবে দ্য ডিলেমা। ডিলেমা মানে কি? দাদা ডিলেমা মানে কি? দাদা এরকম এনিওয়ান? ডিলেমা মানে হচ্ছে বিমর্ষ হয়ে যাওয়া, ডিলেমা মানে হচ্ছে নরমাল মিনিং হচ্ছে, হ্যাঁ ডিলেমার নরমাল ইয়া হচ্ছে আপনার এই যে উভয় সংকট, হ্যাঁ দুই দিকে প্রবলেম। ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট। এটার আরো মিনিং আছে, হতবুদ্ধিকর বা প্রবলেম। দ্বিধায় থাকা ভাই, একটু ডিস্ট্রাক্ট আছে। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু নিয়ে দ্বিধায় থাকা, দ্বিধায় থাকা সেটাই তো হচ্ছে দ্বিধায় থাকা মানে হচ্ছে উভয় সংকট বা দুই দিকেই প্রবলেম, বা মোট কথা এটা একটা প্রবলেম, ঠিক আছে? তাহলে উই ফুললি আন্ডারস্ট্যান্ড দ্য ডিলেমাস, আমাকে এই যে দ্বিধাদ্বন্দ্ব বা এই প্রবলেম যেটা সেটাকে নিয়ে আমাকে অবশ্যই বুঝতে হবে। দ্যাট দিস নিউ ওয়ার্ল্ড রেইজেস রিগার্ডিং এক্সপার্টিস, অকুপেশনাল বাউন্ডারিজ এন্ড কন্ট্রোলস। অকুপেশন মানে পেশাগত যে বাউন্ডারি বা সীমাবদ্ধতা, এটা আমাদেরকে বুঝতে হবে, এক্সপার্টিসটা নিয়ে বুঝতে হবে, আর হচ্ছে কন্ট্রোলটা নিয়ে বুঝতে হবে। এই যে ফুললি আন্ডারস্ট্যান্ড দ্য ডিলেমা, আর এখানে হচ্ছে বাউন্ডারির কথা বলা আছে। সো এখানে হচ্ছে উই নিড টু মেক শিওর উই ফুললি আন্ডারস্ট্যান্ড, তার মানে হচ্ছে টু বি অ্যাওয়ার অফ। ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার অফ মানেই হচ্ছে আমাদের হচ্ছে এই উই নিড টু মেক শিওর মানে হচ্ছে আমাদের নিশ্চিত হতে হবে, আর এখানে হচ্ছে উই নিড টু মেক শিওর উই আন্ডারস্ট্যান্ড দ্য ডিলেমা, উই নিড টু মেক শিওর উই আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে ইট ইজ টু বি অ্যাওয়ার অফ। এই যে দেখেন ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অ্যাওয়ার অফ মানেই হচ্ছে উই নিড টু মেক শিওর উই ফুললি আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে কি? ভালো মতো পুরোপুরি ভাবে বুঝতে পারা, আর হচ্ছে অ্যাওয়ার মানে সচেতন হওয়া বা জানা বিষয়টা। আমরা দুইটা হচ্ছে সেম বলতে পারি না? টু বি অ্যাওয়ার অফ সচেতন হওয়া আর ভালোভাবে বুঝতে পারা, বলতে পারি না এটা? ওকে, আর একটা কি আছে? আন্ডারস্ট্যান্ড দ্য ডিলেমা। এই ডিলেমা হচ্ছে এই যে এখানে আছে ডিলেমা, আর এখানে আছে হচ্ছে, এখানে কি আছে? রেঞ্জ অফ প্রবলেমস। ওকে, এখানে আছে ডিলেমা আর এখানে আছে হচ্ছে রেঞ্জ অফ প্রবলেমস। রেঞ্জ অফ প্রবলেমস, রেঞ্জ অফ প্রবলেমস, এখানে আছে হচ্ছে ডিলেমা, এখানে আছে রেঞ্জ অফ প্রবলেম। এটা একটু ক্রিটিক্যাল, কারণ হচ্ছে দেখেন এখানে হচ্ছে সরাসরি প্রবলেমের কথা কোথাও নাই, আছে এখানে ডিলেমা আছে, এখানে অকুপেশনাল বাউন্ডারিজ আছে, ফুল কথাগুলোই বলতেছে পজিটিভ কথা, মেক শিওর মানে হচ্ছে নিশ্চিত হতে হবে। সো এটা বের করাটা একটু টাইম কনজিউমিং অনেক ক্ষেত্রে, বাট হচ্ছে আপনার যদি মাথায় থাকে যে সব কথাই যে নেগেটিভ থাকবে তা না, কিছু কথা এইভাবে পজিটিভ টোনে নেগেটিভ কথা বলতে পারে। তো আমি যে কথাটা ফান করে বলি যে ব্রিটিশটা যে আসলে ব্রিটিশ, ওরা যে হচ্ছে ব্রিটিশ, এটা প্রমাণ করার জন্য এই টাইপসের মানে তেরা বেকা অনেক কোশ্চেন করে থাকে, যেটা একটু বের করাটা টাফ হয়ে যায়। এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে সবগুলো ইয়া ছিল।
মোটামুটি ভাই আরেকটা বাদ টেকনিক আমরা থাকলো। এখানে অর্জন করতে পারি না, যে কি ভাইয়া যখন বলেন? আমরা পড়ে গেলাম এ হলো না, তখন ওখানে কি বি এবং সি লিখে রাখতে পারি, যেহেতু এলিমিনেশন প্রসেস ওকে ওকে, ধরেন এটা ভাই 100% শিওর হলো না তাহলে। ওকে, যে সময় তো না এটা, যে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, এই জন্য করতে আপনাকে অনেক টাফ ছিল এটা তো। ওকে ওকে এই জন্য ভাই আপনাকে কি করতে হবে, একই সাথে হচ্ছে সবগুলো আনসার চালা যেতে হবে। ঠিক আছে, আপনি শুধুমাত্র ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আনসার করেই আপনার যেটা, ওই যে দেখেন আপনার প্যাসেজে কোশ্চেন আছে, প্যাসেজ এই যে মাল্টিপল চয়েস কোশ্চেনে যেটা আছে, অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ হোয়াট ইজ স্টেলা প্যাসিডিস ভিউ অফ দ্য নলেজ ইকোনমি, তাহলে স্টেলা প্যাসিডি সম্পর্কে তো আপনি অন্য কোশ্চেন আনসার করতে যেই পড়লেন না, তো ওই সেম টাইমে আপনাকে হচ্ছে এই রিসার্চারের নামও খুঁজে বের করতে হবে, আবার ওই মাল্টিপল চয়েস কোশ্চেন ওটাও আনসার করতে হবে। ওকে, আর হচ্ছে এখানে হচ্ছে জাস্ট এই কথাগুলোর সাথে এই কথা মিলাতে হবে। এখানে আরেকটা সংক্ষেপে যেটা টিপস বলা যায়, বাট হচ্ছে এটা হচ্ছে আপনার 100% অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার জন্য প্রপার মিনিং বুঝতে হবে। আপনি যদি একটু নাম গন্ধ পান, যে এই যে দেখেন এখানে এই যে পেইড কথাগুলো আসতেছিল না, যে হচ্ছে ফেয়ার ইনকাম, এর আগের থেকেই কিন্তু বলতেছিল যে গভর্নমেন্টকে এটা স্ট্রিক্ট রুলস বানাতে হবে, একটা ল আছে যেটা হচ্ছে এই ক্যাপিটাল ইনভেস্টটাকে বিরত রাখে, যেটার মাধ্যমে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, এই ধরনের কথা আসতেছিল না। সো এই যে ধরেন এই কিছু মানে একটু এই নামগন্ধ পেলেই এটা মোটামুটি আনসার হয়ে যায়, কারণ হচ্ছে এক একজনের কথা ভিন্ন, তাই না? একটার সাথে আর একটা কিন্তু মিল নাই, এক একজনের এক একটা ভিন্ন ভিন্ন মতামত। সো এটা মোটামুটি একটু মিল পেলেই ওটার আনসার হয়ে যাবে। বাট হচ্ছে ওইটা একদম ধ্বংসাত্মক পদ্ধতি, যে ধরেন ভাইয়া যে আপনি এই একটা যদি না হয় বাকি দুইটা দিবেন, ওটা ধরেন না হওয়ার, ভুল হওয়ার অধিক কত সম্ভাবনা। হ্যাঁ, এই কোশ্চেন গুলো আনসার করতে টাইম লাগে, এজন্য আমরা যেটা করব সবার শেষে এই আনসারটা করব, সবার শেষে। আর হচ্ছে এখন হয়তো আমি টাইম নিয়ে করলাম, বাট হচ্ছে এই তিনটা নাম আছে, তিনটা নাম কোথায় আছে ওখানে একটু পড়তে হবে, পড়ে এই অপশনগুলো মিলাইতে হবে। যখন আপনি অপশনগুলোর কিওয়ার্ডটা দাগিয়ে রাখবেন, আপনি অলরেডি জানেন হোয়াট দ্য অপশন হ্যাজ সেড হিয়ার। সো আপনি অলরেডি জানেন অপশনগুলো কি আছে, তো যখন আপনি এই রিসার্চারের নামটা আবার পড়বেন রিসার্চারের নামের পাশে যে কথাগুলো, এখানে পড়তে যে আপনার মনে হবে ও আচ্ছা এই কথাটা তো আমরা অলরেডি পড়ে এসেছি অপশনে। সো এইভাবে আপনাকে হচ্ছে পড়বেন অল্প, বাট হচ্ছে কিওয়ার্ড গুলো দাগিয়ে রেখে আপনার হচ্ছে টাইম সেভ করতে হবে। ওকে, আমাদের আজকের ক্লাসটা তো আপনারা সবাই জানেন, যে যারা বই কিনেছেন এবং হচ্ছে ব্যাচের যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য। সো হচ্ছে আমাদের কালকে হচ্ছে আমাদের ফুল ব্যাচের ক্লাস হবে, আপনারা সবাই জানেন। আর নেক্সট হচ্ছে আমাদের যে ফ্রাইডেতে ইনশাল্লাহ আবার গত লাস্ট উইকে যেমন আমরা 3টা ক্লাস নিয়েছিলাম। সো আই রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ যে আপনারা সবসময় পার্টিসিপেট করে থাকেন। আবার অনেকে আছে যে পার্টিসিপেট করতে পারেন না, তারা হচ্ছে সরি ফিল করেন, পরবর্তীতে আমরা রেকর্ড দিয়ে দেই, কোনো সমস্যা নাই। বাট আপনাদের যে আগ্রহ আছে বা হচ্ছে আপনারা যেভাবে আমাদেরকে উৎসাহ দেন, আলহামদুলিল্লাহ, এর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর নেক্সট ফ্রাইডেতেও এভাবে ক্লাস দিতে চাচ্ছি। ঠিক আছে তো সবকিছু, কারো কোনো কমপ্লেইন বা কোনো কোশ্চেন বা কোনো বেটার আইডিয়া? না ভাই, ঠিক আছে ভাই, সো ফার সো গুড, এখন পর্যন্ত অ্যামেজিং। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আমাদের ক্লাস শেষ, আপনি লিভ নিতে পারেন, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তো বলতে পারেন। আচ্ছা ভাইয়া, ওই যে কিওয়ার্ড গুলার সিনোনিমস গুলো কি দিবেন আপনি? রিডিং এর? হ্যাঁ, রিডিং এর কিওয়ার্ড গুলো সিনোনিমস, এরকম কোন লিস্ট কি আপনার কাছে আছে? আমার কাছে আছে বলতে ভাই, এটা আমার কাছে একটা ওয়েবসাইট আছে যেটা আমার হচ্ছে পেইড আর কি, ডলার দিয়ে কেনা, ওখানে হচ্ছে এই সবগুলো আছে, বুঝছেন? আপনি আমার সাথে এই
ওখানে ওই ওয়েবসাইট থেকে আপনাকে সব কালেক্ট করে দিতে হবে, বাট 16 এরটা নাই, 16 ছাড়া আছে। ভাইয়া যদি আমাদেরকে একটু কালেক্ট করে দিতেন হোয়াটসঅ্যাপে, আচ্ছা। লাইক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি হচ্ছে আমাদের যে টিম মেম্বার আছে ওনাদেরকে বলে ওগুলা হচ্ছে টাইপ করে করতে বলবো, বা হচ্ছে কপি করে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এগুলা থ্যাংক ইউ। ভাইয়া, এগুলা ভাই একটু আমি অনেক আগেই ওনাদেরকে বলে রাখছি, বাট আমাদের টিম মেম্বার হচ্ছেন একটু টাইম কনজিউমিং, তো ওনারা আরো অনেক কাজ বাজ করেন, আরো ওই যে বই টই লেখালেখির কাজ টাজ আমরা করতেছি, সো এই জন্যই করেন। বাট এটা আমি ট্রাই করবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের এটা হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে দাও। ঠিক আছে, ওকে ভাই, আর কোনো কোশ্চেন রিডিং বা এলস বা যে কোনো বিষয়ে? আর ক্লাস শেষ, আপনারা লিভ নিতে পারেন, যাতে আচ্ছা কোশ্চেন ভাইয়া, আছে বলতে রাইটিং পারেন। এর ভাইয়া আপনার ভাইয়া রাইটিং এর যে টেম্পল গুলো থাকে, এই টেম্পল গুলো কি শেয়ার করা যায় ভাইয়া? হ্যাঁ, টেমপ্লেট তো আমরা সবাইকে এমনি দিয়ে থাকি, তো সেখানে শেয়ার করা যাবে না, বাট হচ্ছে ওই হ্যাঁ। টেমপ্লেটটাই সবকিছু না, টেমপ্লেটটা আমাদেরই তৈরি করা, বাট আমরাই লিমিটেশনটা বলে থাকি, ওইটা জাস্ট একটা আইডিয়া। হ্যাঁ, ওই কথাটা সব সময় ইউজ ওইভাবে করা যাবে না, পুরোপুরি টেমপ্লেটটা ইউজ করতে হবে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। সো কোশ্চেন কি বলতেছে, কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনার ওইটা ভালো মতো ইউজ করতে হবে। আর হচ্ছে ওইটা হচ্ছে ধরেন মাঝখানের কিছু কথা, যেমন ইট ইজ রিগার্ডলেস টু সে দ্যাট, ইট ইজ নিডলেস টু সে দ্যাট, যাদের 250 ওয়ার্ড ফিল আপ হয় না, বাট এই সমস্ত এরকম টেমপ্লেট ইউজ করে কিন্তু 7+, 7.58 পাওয়া যাবে না। এটা জাস্ট হচ্ছে 6.5, ম্যাক্সিমাম 7, বা হচ্ছে জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য, বাট এটা দিয়ে কিন্তু ওইরকম ভালো স্কোর হবে না, আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করে আপনার আনসার হবে। ওকে, হ্যাঁ ভাইয়া, মানে এই টেমপ্লেট থেকে কিছু জিনিস নেওয়া যায়, লাইক হ্যাঁ আমরা হ্যাঁ একটা কিছু, জিনিস যেমন লিখছি, হচ্ছে আপনার টেমপ্লেট যেমন থেকে আমরা হচ্ছে একটা ভাইয়া, essay হ্যাঁ লিখছি, হ্যাঁ যেমন like হচ্ছে আমাদের মাঝখান থেকে একটা সেন্টেন্স নেওয়া যায়, লাইক হ্যাঁ কোশ্চেনের উপর ডিপেন্ড করে কিছু জিনিস নেওয়া যায়, অবশ্যই পুরোটা দিলে তো অবশ্যই হয় না। এক্স্যাক্টলি, এই জন্যই ভাই আমি এই সবসময় বলে দিই যে এটার এই সুবিধা, এটার এই অসুবিধা। ঠিক আছে, এটা যেমন হচ্ছে ভাই আপনি যে কোহারেন্স এন্ড কোহেশন, যেটা এটা কিন্তু আপনি 100% ইউজ করতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। হাউ এভার, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, ইন কনক্লুশন, তারপর হচ্ছে ফার্দার মোর, তারপরে কিছু কমন প্রিপোজিশন, ফ্রেজ, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, তারপরে হচ্ছে কিছু কমন লাইন, যে ফরচুনেটলি দেয়ার আর সাম ড্রব্যাকস অলসো, অথবা হচ্ছে দ্য ব্রাইট সাইডস আর মোর অর লেস, অথবা শুরুর যে কথাগুলো, যে হোয়াইল সাম পিপল থিঙ্ক দ্যাট, তারপরে হচ্ছে আদার্স, আদার্স অলসো সে দ্যাট, এই কমন কথাগুলো, মানে আপনার যেন টোটাল একটা আইডিয়া আসে যে হচ্ছে রাইটিং এ হচ্ছে ফার্স্টে কি বলে, লাস্টে কি বলে, মাঝে কি বলে, মানে হচ্ছে একটা জাস্ট একটা আইডিয়া, আমি এটাই বলবো। বাট এটা হচ্ছে ওই, তারপরেও আমি বলি যে এটা বুঝতে হবে, এটা যে বুঝে বুঝে ইউজ করতে পারবে সে হচ্ছে ভালো স্কোর করতে পারবে। আর আদার হচ্ছে যাদের মোটামুটি একটা 6.5 হলেই হবে, তারা এটা হুবহু ইউজ করলে সমস্যা নেই। ওকে ভাই, আপনি আপনি আমাকে নক দেন, আমি দিয়ে দিচ্ছি।